প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে জৈব রসায়নের তৃতীয় লেকচার পড়ছি আমরা। তো আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করব সেটা একটু আমরা দেখব। তার আগে তোমাদের যারা আজকে নতুন ক্লাস দেখছো তাদের প্রতি অনুরোধ হচ্ছে আমাদের আগের যে দুটো লেকচার আছে সেগুলো দেখার পর ধারাবাহিকভাবে দেখবা। আমাদের যে কথা ছিল যে তোমাদেরকে 22টা ক্লাসের মধ্যে পুরো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা পড়িয়ে দেব। তার মধ্যে জৈব জগতে আমরা 5টা লেকচার ধরেছি। এই 5টা লেকচারে আমরা চেষ্টা করব তোমাদেরকে সম্পূর্ণ জৈব যৌগের যে বিষয়গুলো শতভাগ পরীক্ষায় আসে সেই বিষয়গুলো কভার করতে। তো তোমরা যারা এখনও আগের ক্লাসগুলো করো নাই ওই 2টা ক্লাস করে আসবা। জাহিজ কেম ক্লিনিকে সার্চ দিলে ইউটিউবে ওখানে পাবা, অথবা আমাদের কেমিস্ট্রি হেটার্স পেজে পাবা। এই ক্লাসগুলো জৈব রসায়নিক ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা ফ্রিতে করিয়ে দিচ্ছি, আর বাকি ক্লাসগুলো আমরা পেইড বেছে নেব আর কি, ঠিক আছে? তো যাই হোক, একটু খেয়াল করো যে আজকে আমরা পড়ব যে জৈব বিক্রিয়ার কৌশল। কি পড়ব? জৈব বিক্রিয়ার কৌশল। আজকে পড়ব হচ্ছে জৈব বিক্রিয়ার কৌশল। জৈব বিক্রিয়ার কৌশল। তো এই জৈব বিক্রিয়ার কৌশলের ভিতরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে জৈব বিক্রিয়া হচ্ছে 4 প্রকার। এই যে 4 প্রকার, এই প্রকারভেদগুলো তোমরা জানা উচিত। তারপর আমি একটু বলতেছি। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, প্রতিস্থাপন। 2 নাম্বার হচ্ছে সংযোজন। আর 3 নাম্বার হচ্ছে অপসারণ বিক্রিয়া। আর লাস্টে যে 4 নাম্বার বিক্রিয়া সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তো এই জিনিসগুলো খুবই সহজে পারা যায়। প্রতিস্থাপন মানে কি একজনের জায়গা অন্যজন দখল করবে। প্রতিস্থাপন। সংযোজন মানে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে সংযুক্ত হবে। অপসারণ মানে কি, তার মানে পরমাণু দুইটা পরমাণু চলে গিয়ে একটা দ্বিবন্ধন তৈরি হবে, অপসারণ। আর সমানুকরণ মানে কি, সম্পূর্ণ আণবিক সংকেত একই থাকবে, নতুন করে কি তৈরি হবে, যে নতুন একটা যৌগ তৈরি হবে যেটার বৈশিষ্ট্য আগেরটার বৈশিষ্ট্যের সাথে মিল থাকবে না, সেটা সমানুকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে এই জৈব বিক্রিয়াগুলো পড়তে গেলে আমাকে যেটা জানতে হবে, এই 4 প্রকারের জৈব বিক্রিয়া পড়তে গেলে এই কৌশলগুলো জানতে হলে আমাকে আগে জানতে হবে যে এই জৈব বিক্রিয়াগুলো যে বিকারকগুলো রয়েছে, বিকারক সম্পর্কে জানতে হবে। বিকারক সম্পর্কে জানতে হবে। বিকারকটা কি? তার মানে জৈব বিক্রিয়ায় যারা ভূমিকা রাখে। বিকারক যদি না থাকে জৈব বিক্রিয়াগুলো সংগঠিত হবে না। তো তাহলে এখানে বিকারক জিনিসটা কি? যদি আমি বলি একটা জৈব যৌগ, আমি ধরলাম এটা একটা জৈব যৌগ, বা এটাকে সাবস্ট্রেট বলা হয়। সাবস্ট্রেট বলে। এই সাবস্ট্রেটের সাথে বিকারক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে। তো তুমি একটু চিন্তা করো, সহজভাবে যদি চিন্তা করো যে এই জৈব বিক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে হোস্ট, এটাকে আমি হোস্ট বলছি, আর এটা হচ্ছে গ্যাস্ট। তাহলে এই গ্যাসটা এই হোস্টকে ভূমিকা রেখে একটা নতুন যৌগ তৈরি করতেছে। এই জিনিসটাই হচ্ছে বিকারক। এই বিকারকগুলো যদি উৎপত্তি না ঘটে, কোনো একটা মানে বিক্রিয়াতে বিকারক থাকে, ওই বিকারক যদি না ঘটে তাহলে সাবস্ট্রেটকে আক্রমণ করবে না, আর সাবস্ট্রেটে আক্রমণ না করলে উৎপাদ তৈরি হবে না। এই কারণে বিকারকগুলো জানতে হবে। এখন এই বিকারকগুলো 2 কারণে তৈরি হয়। একটা হচ্ছে সুষম বিভাজন, মানে এটা একটা যৌগ থাকে, যৌগ থেকে একটা পজিটিভ একটা নেগেটিভ 2টা আয়ন তৈরি হয়। ওই আয়নগুলোকে আমরা ভাগ করতে, যেমন মনে করো আমি HCl দিলাম, তো তাহলে HCl যদি ভাঙি তাহলে H+ আয়ন তৈরি হচ্ছে, ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে। তাহলে দেখো 2টা আয়নের মধ্যে যে কোনো একটা আয়ন কালফিট হিসেবে কাজ করবে, মানে যে কোনো একটা আয়ন কালফিট হিসেবে কাজ করবে। ওই কালফিট যে হবে প্রথমে যে আক্রমণ করবে তার নাম অনুসারে বিক্রিয়ার নামকরণ করা হবে। এই কারণে প্রতিস্থাপন বিক্রিয়াও 2 রকম। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, মানে ইলেকট্রোফাইল আগে আক্রমণ করবে, কেন ইলেকট্রোফিলিক, তো আমি এটা পরে আলোচনা করব। এটা নিউক্লিওফিলিক, এটাও ইলেকট্রোফিলিক, এটাও ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, 2 ধরনের বিক্রিয়াগুলো রয়েছে। তো এই জিনিসগুলো কেন হয় সেটা আগে আমাকে জানতে হবে, বেসিকটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই সাবস্ট্রেটটা তার মানে আক্রমণ হয়ে তার মানে উৎপাদ তৈরি হচ্ছে। যদি সাবস্ট্রেটকে যদি বিকারক আক্রমণ না করে উৎপাদ তৈরি হতো না। তাহলে এই সাবস্ট্রেটের 2 রকম হয়ে থাকে। একটা সুষম বিভাজন, এই যে একটা সুষম বিভাজন, দেখো সুষম বিভাজন তার মানে কি, তার মানে এই যে ক্লোরিন এখানে ভাঙলাম, এখানে ক্লোরিন, তাহলে এখানে একটা ইলেকট্রন এই জায়গাতে আমি যদি চিন্তা করি, যদি এখানে কোনো কারণে ভেঙে যায় তখন এখানে এই যৌগটা কি উৎপন্ন হচ্ছে, ক্লোরিন এখানে একটা আর এখানে একটা ক্লোরিন। তার মানে কি তৈরি হচ্ছে, দেখো এইটা ভাঙি আমি সুষম বিভাজন, তার মানে কি একটা সমযোজী বন্ধন গঠন করতে 2টি ইলেকট্রন লাগে। ওই 2টি ইলেকট্রন যদি মাঝখান দিয়ে ভেঙে যায়, এটা ইলেকট্রন, এখানে এটা ইলেকট্রন, তাহলে যে মূলক তৈরি হবে এটার নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল বলা হয়, রেডিক্যাল তার মানে মুক্ত মূলক।
এই মুক্তমূলকটা কেন তৈরি হয়? সুষম বিভাজনের ফলে মুক্তমূলক তৈরি হয়। আর যদি বিষম বিভাজন হয়, দেখো বিষম বিভাজন হয়, যদি এখানে এটা বিষম বিভাজন হইতো, বিষম বিভাজন তাহলে বিষম বিভাজন যদি হয়, যেমন মনে করো এখানে HCl বা HNO3, তাহলে এখানে দেখো এই H একটু খেয়াল করো, এই HO আর এখানে NO2 একটু খেয়াল করো, এই জায়গাতে যদি, তাহলে এটা যদি পজিটিভ চার্জ হয়, মানে এটা যদি নেগেটিভ চার্জ হয়, এখানে দুটি ইলেকট্রন যদি এর কাছে চলে আসে, এ নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ চার্জ, তো ফলে এটা ভাঙলে কি উৎপন্ন হবে? এখানে হবে যে NO2 মূলক উৎপন্ন হবে, আর এখানে তোমার OH মাইনাস মূলক উৎপন্ন হবে। তাহলে এইটা যদি ভাঙে, বিষম বিভাজন কেন বলছি এখানে একটু খেয়াল করো, তার মানে ইলেকট্রনটা যে কোনো একদিকে চলে আসতেছে, তার মানে ইলেকট্রনটা সমানভাবে ভাগ না হয়ে ইলেকট্রনটা যে কোনো একদিকে চলে আসলে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর ওই দিকে ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে, এটা পজিটিভ হয়ে যাচ্ছে। এই কারণে বিষম বিভাজন যদি হয়, তাহলে এখানে দুই রকমের বিকারক তৈরি হয়, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা নিউক্লিওফাইল। এখন একটু চিন্তা করো, ফিল শব্দের হচ্ছে ভালোবাসা, ফিলিক মানে কাউকে ভালোবাসলে যে ফিল বা অনুভব করা, একটা তার মধ্যে হৃদয়ের টান অনুভব করা। তো তাহলে একটু চিন্তা করো যে এখানে হচ্ছে নাইট্রোমূলক, কী মূলক? এটা নাইট্রোমূলক। তাহলে এটা পজিটিভ চার্জ, তাহলে সে কাকে ভালোবাসবে? নেগেটিভকে ভালোবাসবে। তো নেগেটিভকে যদি ভালোবাসে, তাহলে এটা কি বলতো? এটা ইলেকট্রোফিলিক, মানে ইলেকট্রনকে সে ভালোবাসবে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক বিকারক। এই যে ইলেকট্রোফিলিক বিকারক। তাহলে এটা কাকে ভালোবাসবে? নিউক্লিয়াসকে ভালোবাসবে। এই কারণে হচ্ছে নিউক্লিওফিলিক। একটু খেয়াল করো, নিউক্লিওফিলিক একটু মাথা রাখবা, নিউক্লিওফিলিক। তাহলে এটা ইলেকট্রোফিলিক আর এটা হচ্ছে নিউক্লিওফিলিক। কথা যদি একটু সহজ পাবে, তার মানে যদি, তাহলে এই ইলেকট্রোফিলিক হওয়ার কারণে তাহলে এটার নাম হবে ইলেকট্রোফাইল। তাহলে এটার নাম হবে ইলেকট্রোফাইল। এই যে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে সে ভালোবাসে, তাহলে এটা নিউক্লিওফাইল হবে। যে নিউক্লিওফাইল হবে, মানে নিউক্লিয়াসকে ভালোবাসে। তো তাহলে এখান থেকে আমরা ওভারঅল বিকারক সমূহকে তাহলে কয় ভাগে ভাগ করা যায়? তাহলে বিকারককে 3 ভাগে ভাগ করা যায়। বিকারককে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে 1 নম্বর বিকারক হচ্ছে ফ্রি রেডিক্যাল। এই যে ফ্রি রেডিক্যাল 1 নাম্বার। তাহলে ফ্রি রেডিক্যাল কখনো সুষম বিভাজনের ফল হয়। ফ্রি রেডিক্যালে কিন্তু ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান, এটা অত্যন্ত সক্রিয়, যেখানে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান। কেন? কারণ অ্যাকচুয়ালি দেখো, ক্লোরিনের মধ্যে 7টা ইলেকট্রন থাকে, 17টা থাকে, 17টার মধ্যে সর্ববহিষ্ঠিত 7টা ইলেকট্রন থাকে। ওই 7টাই থাকতেছে, একটা বিজোড় থাকতেছে। তার মানে অ্যাকচুয়ালি ক্লোরিনে যতটা ইলেকট্রন থাকে ততটাই প্রোটন থাকে। তাহলে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি সে অন্য কারো ইলেকট্রন না, তার নিজের ইলেকট্রন শেয়ার করছিল আগে, পরে সে আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে যাওয়ার কারণে সে ওই অল্প সময়ের জন্য তার যে বিজোড় ইলেকট্রনটা ছিল সে অত্যন্ত সক্রিয় হিসেবে কাজ করে। এই কারণে সেইটাকে ফ্রি রেডিক্যাল বলছে। অ্যাকচুয়ালি ফ্রি রেডিক্যালে যতটা ইলেকট্রন থাকে ততটাই প্রোটন থাকে, তার মানে মনে রাখবা। কিন্তু এখানে তুমি খেয়াল করো, এখানে কিন্তু ইলেকট্রনের সংখ্যা একটা কম, এখানে কিন্তু ইলেকট্রনের সংখ্যা একটা বাড়তি, কারণ না নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, বাট এখানে ইলেকট্রন আছে। তো ইলেকট্রনটা তাহলে মনে রাখবা তুমি, ফ্রি রেডিক্যালে যতটা ইলেকট্রন প্রোটন ততটা। অ্যাকচুয়ালি ফ্রি রেডিক্যালে মুক্তমূলক কেন হয় জানো? কারণ অল্প সময়ের জন্য একটা রিলেশনে ছিল, তো রিলেশন থেকে যদি মনে করো 2 লাখ টাকা দিয়ে যদি কোনো একটা বিজনেস করো, তো তোমার 1 লাখ টাকা, ওর 1 লাখ টাকা, তো তোমার টাকাটা তুমি নিয়ে ফেললা, ওর টাকাটা ওর কাছে গেলো, তো তাহলে তো এখানে কোনো ঝামেলা নেই। কিন্তু ওই 1 লাখ টাকা তোমার কাছে কী মনে হবে? ওই মুহূর্তে কোনো একটা কাজে লাগানোর জন্য তোমার ইচ্ছে হবে, ওই মুহূর্তে তুমি অনেক সক্রিয় থাকবা। এই কারণে ফ্রি রেডিক্যালটা অত্যন্ত সক্রিয় বলা হয়। এটা সাধারণত সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোক এইচ নিউ, এই যে সূর্যালোকের উপস্থিতিতে ফ্রি রেডিক্যালটা তৈরি হয় সাধারণত। আর এখানে কোনো একটা বিকারক থাকবে, কোনো একটা প্রভাবক থাকার কারণে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল তৈরি হয়। দ্যাটস ইট, এনাফ। এর থেকে আর বেশি কিছু তোমার জানার দরকার নেই। তাহলে বিকারকগুলোর কথা যদি আমি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এটা মনে রাখবা, কী বলতো? এটা ফ্রি রেডিক্যাল, তার মানে ফ্রি রেডিক্যাল মুক্তমূলক। এবার আসো দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। এই যে ইলেকট্রোফাইল। আর আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। 3 নাম্বার হচ্ছে নিউক্লিওফাইল। একটু চিন্তা করে, এখান থেকে এমসিকিউ হয়, একটু চিন্তা করবা। ইলেকট্রোফাইল মানে কি? তার মানে কি ইলেকট্রনকে ভালোবাসবে, যাদের যত ধনাত্মক চার্জ আছে, মানে এখানে তুমি ধনাত্মক চার্জ যত পাবা, যে ধনাত্মক চার্জওয়ালা যতগুলো পাবা, ধনাত্মক চার্জওয়ালা যত মূলক পাবা, ধনাত্মক চার্জওয়ালা, এই যে ধনাত্মক চার্জ, মানে ধনাত্মক চার্জওয়ালা যতগুলো পাবা সব হচ্ছে কি বলো? এই যে ধনাত্মক চার্জ সব হচ্ছে কি বলো? ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রনকে ভালোবাসবে। তারপর এছাড়াও আর একটা কাহিনী আছে,
ইলেকট্রনকে আরও কেউ কেউ ভালোবাসতে পারে। কারা ভালোবাসতে পারে ইলেকট্রনকে? যাদের অষ্টক পূর্ণ নাই। অষ্টক পূর্ণ নাই যেমন মনে করো বোরন টাইফ্লোরাইড। এই যে বোরন টাইফ্লোরাইড, কেন? কারণ বোরনের সর্ববৈশিষ্ট্য স্তরে তুমি যদি একটু দেখো, এটা বোরন তো, তাহলে এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, তাহলে এখানে দুইটা ইলেকট্রন, দুইটা কেন? কারণ একটা ইলেকট্রন বোরনের আর একটা ইলেকট্রন ফ্লোরিনের, একটা ইলেকট্রন বোরনের একটা, মানে একটা বন্ধন গঠন করতে দুইটা ইলেকট্রন লাগে। তো বোরনের যদি সর্ববৈশিষ্ট্য স্তরে তুমি দেখো ওভারঅল বন্ধন গঠন করার পর 6টা ইলেকট্রন তার কাছে আছে। তো 6টা ইলেকট্রন থাকা মানে কি অষ্টক অপূর্ণ। তো অষ্টক অপূর্ণ মানে কি অষ্টকের প্রতি তার ভালোবাসা থাকবে। তো অষ্টকের প্রতি যদি তার ভালোবাসা থাকে তো তারা কি হবে? ইলেকট্রোফাইল হবে। তাহলে বোরন টাইফ্লোরাইড এরা ইলেকট্রোফাইল, তারপর অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড এরা ইলেকট্রোফাইল, ফেরিক টাইক্লোরাইড এরা ইলেকট্রোফাইল। তার মানে কি এরা ইলেকট্রন যদি অষ্টক অপূর্ণ মানে অষ্টকের চেয়ে কম থাকে সেই সমস্ত বিকারকগুলো কী হবে বলো? সেই সমস্ত বিকারকগুলো ইলেকট্রোফাইল হবে, মানে ইলেকট্রনকে ভালোবাসবে। আমি আবার বলছি, সেই সমস্ত বিকারকগুলো ইলেকট্রনকে ভালোবাসবে। তাহলে এটা হচ্ছে কি, তুমি একটু মনে রাখো, এটা কিন্তু ওভারঅল কিন্তু চার্জ নাই, ওভারঅল কোনো চার্জ নাই। দেখো এটারও চার্জ নাই, এটারও চার্জ নাই, এটারও চার্জ নাই, কিন্তু ইলেকট্রনের প্রতি তার ভালোবাসা থাকার কারণে এই বিকারকগুলোকে আমরা কি বলতে পারি? ইলেকট্রোফাইল বলতে পারি। এমসিকিউতে আসবে কিন্তু, মনে রাখবা এটা। তো তাহলে এই তিনটেই পরীক্ষা বেশি আছে, এই তিনটেই পরীক্ষা বেশি আছে, আর লিখলাম না। আর নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসকে যে ভালোবাসবে, তো নিউক্লিয়াসকে ভালোবাসবে যত ঋণাত্মক আছে, যত ঋণাত্মক চার্জ আছে, যতগুলো ঋণাত্মক চার্জ আছে, ঋণাত্মক চার্জ মানে ঋণাত্মক চার্জ যা আছে, ঋণাত্মক সব মানে ঋণাত্মক চার্জ যা আছে সব কি বলতো? সব হচ্ছে কি বলে? নিউক্লিওফাইল। আচ্ছা, নিউক্লিওফাইল হচ্ছে অষ্টকের চেয়ে যদি বেশি থাকে, আমি আবার বলছি, অষ্টকের চেয়ে যদি বেশি ইলেকট্রন থাকে তখন তারাও নিউক্লিওফাইল। যেমন মনে করো অ্যামোনিয়া, এই মুক্তজোড়ী ইলেকট্রন যদি থাকে, যেমন মুক্তজোড়ী ইলেকট্রন, তাহলে মুক্তজোড়ী ইলেকট্রন কাদের আছে? অ্যামোনিয়ার মুক্তজোড়ী ইলেকট্রন আছে। তাহলে যাদের মধ্যে মুক্তজোড়ী ইলেকট্রন আছে তারাও কি হিসেবে কাজ করবে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। পানি H2O এরও মুক্তজোড়ী ইলেকট্রন আছে, তাহলে এটাও কি হিসেবে কাজ করবে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। মানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে তারা যাদের কাছে মুক্তজোড়ী ইলেকট্রন আছে। তার মানে কি, মুক্তজোড়ী ইলেকট্রন থাকলে কি সে নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা দেখাবে, আর ভালোবাসা দেখালে তখন তাদেরকে আমরা কি বলবো? নিউক্লিওফাইল বলবো। এটা একটু মনে রাখবা। এছাড়া আমরা মানে অষ্টকের চেয়ে বেশি যদি থাকে তাদেরকেও যদি আমরা কি বলতে পারি? তাদের মানে অষ্টকের চেয়ে বেশি যদি থাকে তাদেরকেও আমরা কি বলতে পারি? নিউক্লিওফাইল বলতে পারি। দ্যাটস এনাফ। এই ব্যাপারটা তুমি একটু মাথায় রাখবা যে বিকারকগুলো কি, তাদের শ্রেণীবিভাগগুলো। এই কনসেপ্টটা যদি মাথায় রাখো, এমসিকিউতে যেরকম প্রশ্ন আসুক না কেন তুমি পারবা। আমি বারবার বলছি, আমি কনসাইজ করে পড়াচ্ছি যে একদম যে জিনিস আসবে কনফার্ম সেই জিনিসগুলো তোমার মাথায় ঢুকিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, এনাফ। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবার তোমরা একটু স্থায়িত্বের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ এখানে এমসিকিউতে স্থায়িত্বের ব্যাপারটা একটু আসে, সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম, এই ব্যাপারটা একটু আসে। তাহলে এটাই কনসেপ্টটা তোমরা মাথায় নিলা। নেওয়ার পর আমরা এখন ফ্রি রেডিক্যালের মনে রাখবা সক্রিয়তার ক্রম। সক্রিয় মানে কি? প্রথমে আমি ফ্রি রেডিক্যাল নিয়ে আলোচনা করব। ফ্রি রেডিক্যাল নিয়ে আলোচনা করব। তাহলে একটু খেয়াল করো, ফ্রি রেডিক্যালটা কি? ফ্রি রেডিক্যাল মানে মুক্তমূলক। একটু মনে রাখবা, ফ্রি রেডিক্যাল মানে কি বলো? মুক্তমূলক। এই মুক্তমূলকগুলো যত বেশি সক্রিয় হবে তার স্থায়িত্ব তত কম। তার মানে স্থায়িত্ব বলতে কি? সে বেকার বসে থাকা, মানে কারোর সাথে রিলেশনে না যাওয়া। তো রিলেশনে না যাওয়া মানে কি? সে সক্রিয় না। তার মানে স্থায়িত্বের ক্রমটা সক্রিয়তার ক্রমের বিপরীত, মনে রাখতে হবে। স্থায়িত্বের ক্রমটা সক্রিয়তার ক্রমের বিপরীত। তাহলে প্রথমে যদি আমি স্থায়িত্বের ক্রম চিন্তা করি, প্রথমে যদি স্থায়িত্বের ক্রম, তাহলে এখানে হচ্ছে স্থায়িত্বের ক্রম। প্রথম কথা হচ্ছে স্থায়িত্বের ক্রম। একটু মাথায় রাখবা, স্থায়িত্বের ক্রম বলতে কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3। দেখো একটু খেয়াল করো, তুমি সহজে পারবা যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, মনে করো আমি এখানে মিথাইলমূলক বা সামথিং কিছু লিখতে পারলাম, যে অনেকগুলো তুমি লিখতে পারবা, তুমি চাইলে তোমার মতো করে অনেকগুলো লিখতে পারবা। তারপরে তুমি একটু মাথায় রাখো, যেমন মনে করো এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আমি একটা লিখলাম যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। দেখো সি লিখলাম, তো তাহলে এখানে একটা আর দিলাম, এখানে একটা আর দিলাম, এখানে একটা আর দিলাম, তাহলে এখানে একটা ফোঁটা দিলাম। তার মানে এটা কি? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল না, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, মানে 3 পাশে 3টা হাত। তাহলে এটাকে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলতেছি। 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এই যে ফ্রি রেডিক্যাল, এটার নাম হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ওকে ফাইন। এখন 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, দেখো এখানে যখন বিজোড় ইলেকট্রন থাকে, এই আর মূলক যেগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তার মানে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায়। তাহলে মনে রাখবা, অ্যালকাইলমূলক যেগুলো আছে, অ্যালকাইলমূলক কী বলতো? তার মানে হচ্ছে অ্যালকেন থেকে, এই যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায়, যেমন CH3, তার মানে এটা হচ্ছে এইটাকে আর মূলক, অ্যালকাইলমূলক। তো অ্যালকেন থেকে যদি তাহলে এই আর এর সঙ্গে হচ্ছে CnH2n+1, একটা হাত খালি থাকবে, এই একটা হাত খালি থাকবে, এটা একটু মাথায় রাখবে, একটা হাত খালি থাকবে। তো একটা হাত যদি খালি থাকে তখন সেটাকে আর মূলক বলা হয়। মিথাইল, ইথাইল, প্রোপাইল, মিথাইল মানে CH3, ইথাইল C2H5, তারপর হচ্ছে প্রোপাইল C3H7,
তাহলে এভাবে যে মূলকগুলো আছে সেগুলোকে সংক্ষেপে আর দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এখন 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা ইলেকট্রনগুলো যখন তার কাছে যাবে এদিকে, তখন তার কাছে মানে ইলেকট্রনটা দাতা হিসেবে, এটা দাতা হিসেবে কাজ করবে। আমি আবার বলছি, ইলেকট্রন কী হিসেবে কাজ করবে? দাতা হিসেবে কাজ করবে, মানে দাতা হিসেবে তারা কাজ করবে, ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে। যদি তারা ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, মনে রাখবা, যদি তারা ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, তো তাহলে এটা তো কি করবে, এটা একটা বিজোড় ইলেকট্রন, তার মানে সে আরেকটা ইলেকট্রন ফাইলে দৌড় দেবে। কিন্তু তার কাছে 3 জন, তার মানে মনে করো কোনো একটা ছেলে ব্রেকআপ হয়ে গেছে। তো ব্রেকআপ হয়ে যাওয়ার পর তার মানে কি, সে কী করবে, সে চাইবে যে আরেকটা সঙ্গিনী খুঁজতে। তো হঠাৎ করে তার জাস্ট ফ্রেন্ডরা, এই যে জাস্ট ফ্রেন্ডরা যদি তাকে ওই সঙ্গিনীর কী করে, মানে সঙ্গিনীর গুরুত্বটা বুঝতে না দেয়, তার মানে ওই সঙ্গিনীর ভূমিকা পালন করে জাস্ট ফ্রেন্ডরা, তখন সে কী করবে, আর কারোর সাথে রিলেশনে যেতে চেষ্টা করবে না। তাহলে তার স্থায়িত্বটা বেড়ে গেল। তার মানে যে ছেলে জাস্ট ফ্রেন্ড যত বেশি, জাস্ট ফ্রেন্ড যে বেশি, যে এই একটা মুক্ত ইলেকট্রন আছে, মানে একটা ইলেকট্রন আছে খালি ইলেকট্রন, লোন পে মানে অর্থাৎ একদম বিজোড় ইলেকট্রন, তাহলে সে আরেকটা ইলেকট্রনকে চাইতেছে, কিন্তু এরা তার কী করতেছে, তার সেই অভাবটা পূর্ণ করতেছে। জাস্ট ফ্রেন্ড যদি থাকে অভাবটা পূর্ণ হয়, তো পূর্ণ হলে তখন সে কারোর সাথে রিলেশনে যাবে না, ফলে তার স্থায়িত্বটা বেড়ে যাবে। তাহলে এই 3 ডিগ্রি স্থায়িত্বটা বেশি। দেন তার চেয়ে হচ্ছে 2 ডিগ্রি হচ্ছে CH থাকবে এখানে। তো আমি CHটা এভাবে দিই, C দিব, এখানে একটা R দেবো, তাহলে এখানে একটা আর এখানে H হবে, এই R এর পরিবর্তে H, তাহলে এটা 2 ডিগ্রি। দেখো এরপর হচ্ছে এই যে C, তো তাহলে এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H, তাহলে এটা 1 ডিগ্রি হবে, এটা 1 ডিগ্রি। তাহলে আর সবচেয়ে কম স্থায়িত্ব হচ্ছে CH3, যে CH3, তারপর H3, তো এখানে C যদি ফ্রি রেডিক্যাল থাকে, মিথাইল ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আর এটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর এটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল, একটু মাথায় রাখলে হয়ে যাবে। তাহলে এটা স্থায়ী। এখন আমাকে বলো, স্থায়িত্বের ক্রম যদি হয়, তাহলে সক্রিয়তার ক্রম তার বিপরীত, উল্টা, তাহলে সবচেয়ে এটা বেশি সক্রিয় হবে, উল্টা। তাহলে সক্রিয়তার ক্রম, যে সক্রিয়তার ক্রম, MCQতে এগুলো লাগবে, সক্রিয়তার ক্রম একটু মাথা রাখবা। তাহলে সক্রিয়তার ক্রমটা তার উল্টাটা কীভাবে হবে, তখন এখানে 1 ডিগ্রিটা আগে আসবে, এই যে H3C, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি সক্রিয়। তারপর হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি সক্রিয়। তারপর হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এখানে H, এখানে H এটা। তারপর হচ্ছে এখানে C, এখানে R, এটা H ফ্রি রেডিক্যাল। তারপর দেখো এখানে হচ্ছে R, আর এখানে C, এখানে R, এখানে R, এখানে একটা ফোঁটা দিতে হবে, ফোঁটা মানে ইলেকট্রন বোঝাচ্ছে। তাহলে সক্রিয়তাটা তার উল্টা, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা গেল। এবার 2 নম্বর আসো। 2 নম্বর হচ্ছে যে ইলেকট্রোফাইলের যে সক্রিয়তাগুলো আমরা দেখবো, দেখো ইলেকট্রোফাইলের সক্রিয়তার ক্রম। এখন আসো আমরা ইলেকট্রোফাইলে, দেখো ইলেকট্রোফাইল, এবার আমাদের পয়েন্ট হবে ইলেকট্রোফাইল। দেখো ইলেকট্রোফাইল কার সক্রিয়তা বেশি সেটা আমরা দেখব। তাহলে প্রথমে স্থায়িত্বের ক্রম লিখবো আমরা, প্রথমে স্থায়িত্ব লিখবো, পরে সক্রিয়তা লিখবো, স্থায়িত্বের ক্রম। তাহলে স্থায়িত্বের ক্রম যদি লিখি, তাহলে দেখো AC তো প্লাস। তো এখন একটু চিন্তা করো, মানে সহজভাবে যদি চিন্তা করো, এটাকে কার্বোক্যাটায়নও বলা হয়, কার্বনিয়াম আয়নও বলা হয়। মানে কার্বন যদি পজিটিভ চার্জে চার্জিত হয়, মনে রাখবা, কার্বন যদি পজিটিভ চার্জে চার্জিত হয়, তাহলে সেটাকে কার্বোক্যাটায়নও বলা হয়, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম বলা হয়, কার্বনিয়াম। তাহলে এটা কয় ডিগ্রি কার্বনিয়াম, এটা 3 ডিগ্রি কার্বনিয়াম, এটা 3 ডিগ্রি পজিটিভ চার্জ হলে কার্বনিয়াম বলে। আর অ্যানায়ন হলে, কার্বন যদি নেগেটিভ চার্জে চার্জিত হয়, তখন সেটাকে কার্বানায়ন বলা হয়। তাহলে এটার নাম হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা কি বলা যায়, কার্বনিয়াম, এই যে কার্বনিয়ামও বলা যায়। তাহলে এখানে দেখো এই পজিটিভ চার্জ থাকলে, তখন যদি তার পজিটিভ চার্জকে যদি এই অ্যালকাইল মূলকগুলো যদি কী করে কমিয়ে দেয়, মানে তার পজিটিভ চার্জটাকে অ্যালকাইল মূলক যদি কমিয়ে দেয়, তাহলে তার স্থায়িত্ব বাড়বে। তার মানে সে অন্য কারোর সাথে রিলেশনে যাবে না। ফলে 3 ডিগ্রি ইলেকট্রোফাইল, যে কার্বোক্যাটায়ন যেটা আছে, এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি। তারপর তাহলে অ্যাজুয়াল, তাহলে 2 ডিগ্রির বেশি, 2 ডিগ্রির আর একটু কম। তাহলে এখানে আর, এখানে যদি একটা আর থাকে পজিটিভ, তাহলে এটা আর একটু স্থায়িত্বটা আর একটু কম। আর সবচেয়ে কম স্থায়িত্ব হচ্ছে এখানে আর, এখানে CH, তুমি যদি দেখো C লেখো, এখানে H, এখানে H, আর এখানে পজিটিভ, তাহলে এটা স্থায়িত্বটা সবচেয়ে কম। আর এর চেয়ে বেশি স্থায়িত্ব কম হচ্ছে CH3, এখানে প্লাস যদি হয়, তাহলে সবচেয়ে স্থায়িত্ব কম হচ্ছে এটা। এখন দেখো সক্রিয়তার ক্রমটা তার কী হবে বলো, উল্টো হবে। তাহলে সক্রিয়তার ক্রমটা তার উল্টা, আমি আর লিখতেছি না। তাহলে সক্রিয়তার ক্রম যদি চিন্তা করো, যে সক্রিয়তার ক্রম
সক্রিয়তার ক্রম, তাহলে এটার বিপরীত, এর বিপরীত, এর বিপরীত, বিপরীত উল্টো হবে। তাহলে সক্রিয় কেন হবে? কারণ সহজে বিক্রিয়া করবে সেই কারণে। তাহলে এখানে সহজে বিক্রিয়া করবে না কেন? কারণ এখানে অ্যালকাইল মূলকগুলো যখন তার কাছে আসবে, এখানে তার কাছে আসবে, ইলেকট্রনগুলো যখন তার কাছে দাতা হিসেবে কাজ করবে, তার ধনাত্মক চার্জের ঘনত্বটা কমে যাবে। কি কমে যাবে? ধনাত্মক চার্জের ঘনত্বটা কমে যাবে। অ্যালকাইল মূলকের কারণে ধনাত্মক চার্জের ঘনত্ব কমে যাবে। আর এই ধনাত্মক চার্জের ঘনত্ব যদি কমে যায়, তার সক্রিয়তাটা কমে যাবে। দ্যাটস ইট, এনাফ। এই ছোট্ট পয়েন্টটা। তাহলে এখানে 3 জন থাকে আর এখানে মাত্র 2 জন থাকে। এখানে দুইজন, এই যে আর 2টা, এখানে একটা আর, এখানে একটা আর, বাট এখানে মাত্র আর একটা, এখানে আর একটা। ফলে এটা সক্রিয়তা সবচেয়ে, স্থায়িত্ব সবচেয়ে কম, আর এটা স্থায়িত্ব সবচেয়ে বেশি, এটা স্থায়িত্ব সবচেয়ে কম। স্থায়িত্ব কম মানে কি? সক্রিয়তা বেশি, উল্টা। দ্যাটস ইট। আর এইটা হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে কার্বনিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, এবার কার্বানায়ন, ইলেকট্রোফাইলের মধ্যে কার্বানায়ন। এখন কার্বানায়নের ক্ষেত্রে যে কার্বানায়ন, আমি আবার বলছি, কার্বন যখন পজিটিভ চার্জে চার্জিত হয় কোনো একটা বিষম বিভাজনের ফলে, তাহলে কার্বন যদি পজিটিভ চার্জে চার্জিত হয়, তাকে কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন। যে পরীক্ষা আসে যে কার্বনিয়াম কাকে বলে, পরীক্ষা আসে কার্বনিয়াম, এই যে কার্বনিয়াম কাকে বলে, যে কার্বনিয়াম কাকে বলে, যে কাকে বলে, ইলেকট্রোফাইল কাকে বলে, এটা পরীক্ষা আসে। ইলেকট্রনকে যে ভালোবাসে, মানে জৈব বিক্রিয়া যখন সংঘটিত হয়, তখন যখন পজিটিভ চার্জে চার্জিত হয় কোনো একটা আয়ন, তখন ওইটা হচ্ছে ইলেকট্রোফাইল। তার মানে সে ইলেকট্রনের প্রতি ভালোবাসা দেখাবে বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, সেই কারণে তাকে ইলেকট্রোফাইল বলতেছি। আশা করি মাথায় ঢুকছে, একদম কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ঠিক আছে? তো তোমরা যারা কোনো কিছু কনফিউশনে থাকো, তখন বারবার ভিডিওগুলো দেখবে, তখন দেখবে যে সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। তখন এটা তাহলে কার্বনিয়াম কাকে বলে? তাহলে কার্বন যখন বিষম বিভাজন হয়, কার্বন যদি ধনাত্মক চার্জে চার্জিত হয়, কার্বনিয়াম। আর কার্বানায়ন কাকে বলে? এই যে কার্বানায়ন। তার মানে কার্বনটা যদি কার্বন যদি থাকে বলো, নেগেটিভ চার্জে চার্জিত হয়, তার মানে কার্বনটা কোনো কারণে যদি নেগেটিভ চার্জে চার্জিত হয়, তখন সেটার নাম হবে কার্বানায়ন। এই কার্বনটা নেগেটিভ চার্জে চার্জিত হইতে হবে, কার্বানায়ন বলা হয়, এটাই কার্বানায়ন। এটার নাম হচ্ছে কার্বন। কার্বন যদি নেগেটিভ চার্জে চার্জিত হয়, তখন সেটার নাম হচ্ছে কার্বানায়ন। তো কার্বানায়নের মধ্যে 3 ডিগ্রি কার্বানায়ন। তাহলে এখন দেখো কার্বানায়নের সক্রিয়তার ব্যাপারটা যদি একটু চিন্তা করো, কার্বানায়নের সক্রিয়তার ব্যাপারটা যদি একটু চিন্তা করো, যে কার্বনের কাছে নেগেটিভ আছে। আমি যদি প্রথমে স্থায়িত্ব চিন্তা করি, স্থায়িত্ব কার্বানায়নের স্থায়িত্ব, এই যে কার্বানায়ন এর স্থায়িত্ব। তাহলে একটু চিন্তা করো যে এখানে দেখো সি আছে, আর এখানে নেগেটিভ আছে, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, তার মানে একটা নেগেটিভ চার্জ। কিন্তু যখন তুমি খেয়াল, একটা নেগেটিভ, কিন্তু যখন তুমি সি দাও, মাইনাস দাও, এখানে একটা এইচ দাও, এখানে একটা এইচ দাও, এখানে একটা আর দাও, তখন দেখো এই আরটা একটা নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে সক্রিয়তা বাড়তেছে। এখন এই আরটা আবার তার নেগেটিভ চার্জের ঘনত্ব আরও বাড়াবে, তো আরও বাড়ালে কী হবে? যে সক্রিয়তা বাড়বে। আর সক্রিয়তা যদি বাড়ে, তার মানে কার্বনায়নের সক্রিয়তা নির্ভর করে কার্বনের নেগেটিভ চার্জের ঘনত্বের উপর। আমি আবারও বলছি, কার্বনায়নের সক্রিয়তা বৃদ্ধি পায় কার্বনের নেগেটিভ চার্জের ঘনত্বের উপর। কার্বনের কী চার্জের ঘনত্বের উপর? নেগেটিভ চার্জের ঘনত্বের উপর। তো কার্বনের যদি নেগেটিভ চার্জ যত বাড়বে, তত সক্রিয়তা বাড়বে। আর সক্রিয়তা বাড়া মানে হচ্ছে স্থায়িত্বটা কমা। সক্রিয়তাটা বাড়া মানে হচ্ছে স্থায়িত্বটা কমা। তো তাহলে এখানে তুমি একটু চিন্তা করো, এই জায়গাতে একটু চিন্তা করো যে এই জায়গাতে আরটা দেবে, তো ফলে এখানে আর যদি আরেকটা দিই, আমি সি দিই, এখানে একটা আর দিই, তাহলে এখানে একটা এইচ দিই, তাহলে সক্রিয়তা আরও বাড়বে আর স্থায়িত্ব কমবে, তাহলে স্থায়িত্বটা আরও কমতেছে। তাহলে এখানে যদি আরও দিই, আমি যে আরও দিই, তাহলে এখানে সি দিলাম, এই জায়গাতে আমি নেগেটিভ দিলাম, এখানে একটা আর দিলাম, এখানে একটা আর দিলাম, এখানে একটা আর দিলাম, তাহলে সক্রিয়তা সবচেয়ে স্থায়িত্ব সবচেয়ে কম হবে। তো সক্রিয়তাটা তার বিপরীতে, সক্রিয়তাটা বিপরীত। কার বিপরীত? যে বিপরীত। এটা যেটা দিচ্ছে তার উল্টা, এটা প্রথম, এটা রোল নাম্বার 1, 2, 3। তাহলে এখানে তুমি সহজভাবে যদি চিন্তা করো, তাহলে এটা হচ্ছে কার্বনায়ন, মিথাইল কার্বনায়ন, এই যে মিথাইল কার্বনায়ন, এটাকে মিথিলিন, আমরা এটাকে বলে মিথিলের বলা যায়, এটাকে যে মিথাইল কার্বনায়ন বলা যায়। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনায়ন, এটা 1 ডিগ্রি কার্বনায়ন, এটা 2 ডিগ্রি কার্বনায়ন, আর এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বনায়ন। আর উল্টা হয়ে যাবে তখন, বিপরীত মানে কি 3 ডিগ্রিটা আগে আসবে, তার 2 ডিগ্রিটা, দেন 1 ডিগ্রিটা, আর লাস্টে হবে সি, এখানে H3 দিলাম, নেগেটিভ চার্জ দিলাম, দ্যাটস ইট। এভাবে সক্রিয়তাটা কার বিপরীত? স্থায়িত্বের বিপরীত। কার বিপরীত? স্থায়িত্বের, যে এটার বিপরীত হচ্ছে সক্রিয়তার ক্রম। দ্যাটস ইট, এনাফ। এই এতটুকু পড়লে তোমার। এখন দেখো এখান থেকে আমরা MCQ ক খ কী কী আসছে তোমাকে যদি একটু দেখাই, তুমি একটু দেখো যে ক খগুলো কী কী আসছে।
বাবা দেখতেছি, দেখো। ও মাই আল্লাহ, একটু একটা মিনিট আমি দেখাচ্ছি। আসছে, এখন আসছে। এখন আমরা দেখতেছি, একটু দেখাচ্ছি, দেখো এদিকে দেখো, যে এখানে বোর্ডে কী কী আসছে, মানে বিগত বছরগুলোতে কী কী আসছে একটু দেখো। যে এখানে যে যা পড়ালাম দেখো, এই যে কার্যকরীমূলত গত ক্লাসে পড়াইছি। এখন দেখো এখান থেকে আমার এই ইলেকট্রোফাইল কাকে বলে। তাহলে জৈব বিক্রিয়াকালে যে সময় বিক্রিয়কে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, ইলেকট্রন গ্রহণ করে থাকে, তাদেরকে ইলেকট্রোফাইল বলে। আমরা কখটা আজকে তোমাদেরকে ফিরে দিয়ে দেবো ইনশাল্লাহ, মানে ক্লাসের সাথে দিয়ে দেবো। নিউক্লিওফাইল কাকে বলে? ইলেকট্রন আধিক্য সম্পন্ন কোনো পরমাণু বা গ্রুপকে নিউক্লিওফাইল, তার মানে ইলেকট্রনকে যে ভালোবাসে সেই, নিউক্লিয়াসকে যে ভালোবাসে সেই নিউক্লিওফাইল। তার ক্যাটিনেশন গত ক্লাসে বলেছিলাম। তার ফ্রি রেডিকেলে যে মুক্ত বলে সমযোজী সিগমা বন্ধন, মানে হচ্ছে সুষম বিভাজন, সমযোজী বন্ধনে সুষম বিভাজনের ফলে উৎপন্ন আধান নিরপেক্ষ, দেখো আধান নিরপেক্ষ বিজোড় ইলেকট্রন আছে কিন্তু আধান নিরপেক্ষ মূলককে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক বলে। এটাকে মুক্তমূলক। এই যে কার্বন আয়ন কাকে বলে? জৈব বিক্রিয়ার মধ্যে সমযোজী বন্ধনে বিষম বিভাজনের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আয়নকে কার্বন আয়ন। তার মানে কার্বন যদি কোনো কারণে ঋণাত্মক চার্জে চার্জিত হয় কার্বন আয়ন, আর কার্বন যদি ধনাত্মক চার্জে চার্জিত হতো তাহলে সেটা কার্বনিয়াম বলতা তোমরা। এই যে দেখছো আমি যা যা বললাম তাই পরীক্ষা আসছে, এর বাইরে আসে নাই। এই যে কার্বোক্যাটায়ন কি বা কার্বনিয়াম আয়ন কি, মাত্র যেটা বললাম যে জৈব পদার্থের অণুতে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সমূহকে কার্বোক্যাট। তো তুমি সহজভাবে বলবা, যদি কার্বন ধনাত্মক চার্জে চার্জিত হয় তখন সেই কার্বনের সেই আয়নটাকে আমরা কি বলতেছি? কার্বোক্যাটায়ন বলতেছি। এনাফ। এটা বিষম বিভাজন, এত কথা দরকার নেই, মূল কথাটা লিখতে পারলেই হবে, আর কিছু লাগবে না। এর ভয় পাইও না, একদমই ভয় পাইও না। জাস্ট আমার কথাগুলো শুনবা, আমি যেভাবে বলছি ওইভাবে লিখবা, এই পয়েন্টগুলো একটু হাইলাইট করবা, দেখবা যে আর কোনো ঝামেলা নেই এখানে তোমার আর কোনো ঝামেলা নেই, মানে আর কোনো ঝামেলা নেই। এইভাবে আমরা খুব সহজে কি করতে পারবো, যে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবো, বা কনসেপ্টগুলো পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। এখানে নাম্বারে কোনো কিছু আসছে কিনা আমরা দেখতে যাচ্ছি, যে খ নাম্বারে এটা থেকে কোনো কিছু আসছে কিনা আমি দেখতেছি। এগুলো তো পড়াইছি গতকাল, অ্যামোনিয়া এগুলো পড়াবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আলোক সক্রিয় যৌগ, এগুলো আলোচনা করছিলাম। অর্থোপেরা এখনও পড়াই নাই, ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়াবো। তারপরে দেখি এখানে কোনো আসে না। এই ঠিক এখানে দেখলাম যে আর কোনো কিছু সমানতার শর্ত আসছে, আলোক সমানতার শর্ত গত ক্লাসে ঢাকা বোর্ডে আসছে। তো তাহলে আমরা মোটামুটি এখান থেকে একটা ক্লিয়ার হয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছো যে কোন কোন জিনিসগুলো আমাদের পরীক্ষা আসে, কোন কোন জিনিসগুলো আমাদের আসে না, এটা আসলে বুঝতে পেরেছো। ওকে ফাইন। তাহলে আমাদের এখন যে ইয়াটা শেষ, কি শেষ? যে জৈব বিক্রিয়া যে বিকারকগুলো সেগুলো আমাদের শেষ। এখন আছে আমাদের যে জৈব বিক্রিয়াতে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা জৈব বিক্রিয়াতে কত প্রকার ও কী কী জৈব বিক্রিয়াতে। তাহলে জৈব বিক্রিয়াতে প্রথম যে বিক্রিয়াটা আমরা করব সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া বলো তো? প্রতিস্থাপন। এখন প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? দেখো প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলে যে প্রতিস্থাপন বিক্রিয়া একটু মাথায় রাখবা, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা কি সেটা তোমাকে আগে জানতে হবে। আমি আবারও বলছি, প্রতিস্থাপন বিক্রিয়াটা কি তোমাকে আগে জানতে হবে, তারপরে তুমি সামনের দিকে আগাতে পারো, আদারস আগাতে পারবে না, সোজা কথা। তাহলে প্রতিস্থাপন মানে কি? তার মানে একজনকে সরিয়ে অন্যজন জায়গা দখল করা, সেটাকেই প্রতিস্থাপন বলা হয়। আমি আবার বলছি, একজনকে সরিয়ে অন্যজন জায়গা দখল করা, সেটাকে কি বলা হয় বলো? প্রতিস্থাপন বলে। আমি আবার বলছি, একজনকে সরিয়ে অন্যজন যদি জায়গা দখল করে তখন সেটাকে আমরা কি বলি বলো? প্রতিস্থাপন বলি। আমি আবার বলি, কি বলি বলো? প্রতিস্থাপন বলতেছি। তো তাহলে একটু চিন্তা করো যে প্রতিস্থাপন বিক্রিয়া জিনিসটা কি। প্রতিস্থাপন বিক্রিয়া যেমন মনে করো আমি এখানে লিখলাম CH3, দেখো CH2, এখানে Cl, আর এখানে যদি আমি KOH এর সাথে বিক্রিয়া দিই, এটা অবশ্যই অ্যাকোয়াস হইতে হবে। অ্যাকোয়াস হইতে দেখো এই ক্লোরিনকে সরাই যদি আমার CH3 CH2 এখানে যদি OH যুক্ত হয় আর এখানে HCl উৎপন্ন হয়, তাহলে দেখো এই Clকে সরিয়ে আমি, দেখো এই Clটাকে সরিয়ে আমার এখানে হাইড্রোক্সাইডটা কী হয়েছে বলো? প্রতিস্থাপিত হয়েছে। যে হয়েছে প্রতিস্থাপিত হয়ে এটা হয়েছে। তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, মানে একজনকে সরিয়ে অন্যজন জায়গা দখল করা। তো এই বিক্রিয়াটাতে এটা যেখানে থাকিবে জল, অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, এটা হ্যালোজেন মূলক। তাহলে অ্যালকাইল হ্যালাইড, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। অ্যালকাইল হ্যালাইড হচ্ছে সাধারণ নাম, তাহলে এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। যদি ইথাইল ক্লোরাইড যদি একটু ভালো করে খেয়াল করো, এই যে ইথাইল ক্লোরাইড যদি KOH NaOH যাই হোক না কেন, অ্যাকোয়াস সলিউশন গতকাল আলোচনা করছিলাম, যদি অ্যালকোহলিক হয় অপসারণ বিক্রিয়া, আর যদি অ্যাকোয়াস হয়
তাহলে সেটা কি বিক্রিয়া বলো? অ্যাকোয়াস যদি হয় তাহলে সেটা হচ্ছে কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তার মানে এখানে জায়গা দখল করতেছে এটা, তাহলে এটাকে আমরা কি বলতেছি? প্রতিস্থাপন বিক্রিয়া বলতেছি। এই প্রতিস্থাপন বিক্রিয়াটা আবার দুই রকম, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক আর একটা নিউক্লিওফিলিক। এই প্রতিস্থাপন বিক্রিয়াটা দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, এই যে ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রোফিলিক কেন? ইলেকট্রোফাইল আগে আক্রমণ করবে, এই কারণে ইলেকট্রোফিলিক। মানে জৈব বিকারক আছে না, বিকারকের মধ্যে ইলেকট্রোফাইল যদি আগে আক্রমণ করে তখন সেটা ইলেকট্রোফিলিক, আর যদি নিউক্লিওফাইল আগে আক্রমণ করে সেটার নাম নিউক্লিওফিলিক। তাহলে যে 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে নিউক্লিওফিলিক। তাহলে মনে রাখবা, ইলেকট্রোফাইল যদি আগে আক্রমণ করে ইলেকট্রোফিলিক, আর নিউক্লিওফাইল যদি আগে আক্রমণ এই নিউক্লিওফিলিক বিক্রিয়া এটা আমাদের সাধারণত লাগে না, এটা লাগবে না। তাহলে আমাদের লাগবে এটা। এই নিউক্লিওফিলিক বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে SN1 বিক্রিয়া আর একটা হচ্ছে SN2 বিক্রিয়া। তাহলে SN মানে কি? সাবস্টিটিউশনাল মানে প্রতিস্থাপন, নিউক্লিয়িক রিঅ্যাকশন 1 তার মানে একটি বিকারকের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এটাকে আমরা বলতে পারি একটি বিকারকের ঘনমাত্রার উপর নির্ভরশীল, একটি বিকারকের ঘনমাত্রার উপর নির্ভরশীল, বিকারকের ঘনমাত্রার উপর নির্ভরশীল। সিম্পল, একদম সহজ কথা শিখবে, আর কিছু দরকার না, আমি শুধু যেটা আসবে সেটাই পড়াবো, আর কিছু না। SN2 বিক্রিয়াটা হচ্ছে দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, দুটি বিক্রিয়কের বলতে পারি, বিক্রিয়কের বললে সুবিধা হবে, দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর, আর এখানে দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর। তাহলে এটাকে SN2, এসটা ক্যাপিটাল লেটার, এনও ক্যাপিটাল লেটার নিচে হবে, 2টা এখানে হবে। তাহলে এটা সাবস্টিটিউট, এটাকে বলা হয় এটা হচ্ছে এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হচ্ছে দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আবার বলছি, এটাকে এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া আর এটাকে দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এই জায়গা থেকে যে পয়েন্টটা আসে পরীক্ষায় সেটা হচ্ছে একদম কমন, যেটা একদম কমন SN1 এবং SN2 বিক্রিয়ার কৌশলটা আসে পরীক্ষায়, কে বেশি দেয় কে দেয় না, দ্যাটস ইট। এবং কোনটা প্রশ্ন আসবে সেটাও আমি দেখা দিচ্ছি, এনাফ, আর কিচ্ছু লাগবে না। আমি যা যা বলছি তাই পড়বে, এবং এইটাই আমি দেখাবো যে তোমাকে পরীক্ষায় কীভাবে আসছে। তাহলে দেখো, এই SN1 বিক্রিয়াটা, SN1 বিক্রিয়াটা কাকে বলে? একটিমাত্র, তাহলে যে প্রতিস্থাপন বিক্রিয়া একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এই একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া কাদের আগে ঘটে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তার মানে সি, তো এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা আর, এইটা হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এখন ব্রোমিন, আয়োডিন। এখন দেখো, এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি হয় তাহলে এটার মধ্যে আগে ঘটবে, আর 2 ডিগ্রি হলে তখন কমে ঘটবে। তার মানে দেখো, এখানে সি, তো তাহলে এখানে এইচ একটা হবে, আর এখানে একটা আর হবে, এখানে একটা আর হবে, তাহলে এখানে হচ্ছে AX। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি, তার মানে দুইটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর যদি নির্ভরশীল, যে দুইটা বিক্রিয়কের 2 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে সক্রিয়তা একটু কমবে। তার মানে SN1 বিক্রিয়াটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আগে ঘটে। তারপরে দেখো, এখানে যদি আমি 1 ডিগ্রিতে, দেখো 1 ডিগ্রিতে সবচেয়ে কম ঘটবে, দেখো এই যে CH2X সবচেয়ে কম ঘটবে, একদম সোজা কথা। আর এর চেয়েও কম ঘটবে মিথাইল হ্যালাইডে, যে মিথাইল হ্যালাইডে সবচেয়ে কম ঘটবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো একটা প্রতিস্থাপন বিক্রিয়াতে 3 ডিগ্রি দেখো, 3 ডিগ্রি তুমি দেখো, যদি কোনো একটা বিক্রিয়া 3 ডিগ্রি যদি তুমি দেখো, তাহলে এটা SN1 বিক্রিয়া। এখন SN1 বিক্রিয়ার কৌশলটা আমি দেখাবো। তাহলে দেখো, যদি মনে করো আমি একটা দেখাচ্ছি, বেসিকটা দেখাচ্ছি, মনে করো তোমাকে এরকম একটা যৌগ দিল, CH3 দিল, তাহলে এখানে C দিল, এখানে CH3 দিল, আর এখানে CH3 দিল, তাহলে এখানে দিল ক্লোরিন, তো এখানে দিল KOH, একটা উদ্দীপক দিল, এখানে অ্যাকোয়াস দিয়ে তোমাকে বললো যে প্রদত্ত বিক্রিয়াটি, তাহলে এটা উৎপাদ কী হবে? CH3 হবে, তাহলে এখানে C হবে, এখানে CH3 হবে, আর এখানে CH3 হবে, আর এখানে যেটা সেটা হচ্ছে OH হবে, আর এখানে HCl হলো। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এখন আমাকে বলো, এই যে বিক্রিয়াটা হলো, প্রতিস্থাপন বিক্রিয়াটা হলো, তাহলে এটা এটা SN1 বিক্রিয়া অনুসরণ করবে 3 ডিগ্রি। এখন চোখ বন্ধ করে 3 ডিগ্রি দেখলে SN1 বিক্রিয়া, একটু মনে রাখবা, 3 ডিগ্রি দেখলে SN1 বিক্রিয়া, চোখ বন্ধ করে একদম। তোমার আর কিচ্ছু, আমি যা যা পড়াচ্ছি বইতে অনেক জটিল করে, অনেক কাহিনী করে লিখছে, দরকার নাই রে বাপ, একদম দরকার নাই। আমি যা পড়াচ্ছি তাই, এর বাইরে কিচ্ছু আসবে না, ইনশাল্লাহ কিচ্ছু আসবে না। তো তাহলে অবশ্যই আল্লাহর ইচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ আমি কিছু না, আমি হচ্ছে নগণ্য একজন ব্যক্তি। আল্লাহ আমাকে দিয়ে যেটা করাচ্ছে তোমাদের যদি উপকার হয়, কেন আমি খুশি হব। আল্লাহ হয়তো এটা সেবা হিসেবে যদি মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, খুশি, দ্যাটস ইট। তো তাহলে ইনশাল্লাহ কমন পড়বে, আমি এটা চাই, বিশ্বাস করি। তো তাহলে একটু চিন্তা করো, 3 ডিগ্রি থাকলে SN1 বিক্রিয়ার, এখন প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়ার কৌশলটা তোমাকে জানতে হবে। তাহলে এই কৌশলটা তুমি আগে জেনে যাও। কৌশলটা হচ্ছে, এই দেখো কৌশল, SN1 বিক্রিয়ার কৌশল, এই যে SN1 বিক্রিয়ার কৌশল, একটু মাথা রাখবা, কৌশল, SN1 বিক্রিয়ার কৌশল। এখন তুমি খেয়াল করো,
এই SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে। কয় ধাপে? 2 ধাপে ঘটে। তো 2 ধাপে দেখো, প্রথমে দেখো এই C তো এখানে CH3, আমি একদম ওই বিক্রিয়ার জন্য লিখতেছি, দেখো CH3 তা একদম উদ্দীপকের মতোই করে লিখতেছি CH3। তাহলে প্রথমে এখানে ক্লোরিন, তাহলে প্রথম ধাপে, এই যে প্রথম ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপে কার্বোক্যাটায়ন, তার মানে পজিটিভ চার্জ সৃষ্টি। তাহলে দেখো এই প্রথম ধাপে CH3 C তো, তাহলে এখানে একটা CH3 আর এখানে একটা CH3 পজিটিভ চার্জ প্লাস OH মাইনাস। তাহলে প্রথম ধাপে এই যে এটার নাম কি বলতো, প্রথম ধাপে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। তার মানে কি এই কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে প্রথম ধাপে, মানে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে দেখো, দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে এই বিক্রিয়াটা দেখো CH3, তাহলে এখানে এই কনসেপ্টটা লিখতে পারলেই নাম্বার যা থাকে পরীক্ষাতে। এখানে শুধুমাত্র CH3 না থাকতে পারে, এখানে অনেক কিছু থাকতে পারে, C2H5 থাকতে পারে, সামথিং যাই, এটা মানে তোমাকে কায়দা করে পরীক্ষাতে এরকম না থাকে, এইভাবে থাকে। অনেক সময় CH3 থাকে, C থাকে, Cl থাকে, আর এখানে CH3 এভাবে, তোমাকে কনফিউজ করার জন্য তোমাকে এখানে এটা দুইটা থাকবে, যে এটা দুইটা থাকবে। তো এটা দুইটা থাকলে তুমি কি মনে করবা? তার মানে এটার আগে পিছে দুইটা CH3, যে উপরে CH3 আর Cl আছে, আর এখানে CH3, আর 3 ডিগ্রি মনে করবা। এভাবে তোমাকে কনফিউজ করে দেবে, তুমি কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে CH3, দেন এটা কার সাথে বিক্রিয়া, সরি এটা Cl হবে, OH হবে না, এটা Cl হবে, হ্যাঁ Cl। দেন ওই যে অপর KOH আছে না, KOH সাথে বিক্রিয়া করবে না এখানে, এই যে KOH এর সাথে এই OH-টা এখানে যে নিউক্লিওফাইল যেটা আছে, OH-টাই বিক্রিয়া করবে নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইল OH, এই OH মাইনাস নিউক্লিওফাইল, এই যে নিউক্লিওফাইল, তাহলে এই নিউক্লিওফাইলটা এটার সাথে যখন বিক্রিয়া করবে তখন দেখো CH3, এখানে C তো, এখানে CH3 আর এখানে CH3 আর এখানে OH, শেষ। তাহলে এটা হচ্ছে আস্তে, এটা হচ্ছে স্লো, SLOW, সো প্রসেস, আর এটা হচ্ছে ফাস্ট, মানে এটা দ্রুত ঘটবে। দ্যাটস ইট, এনাফ, আর কিচ্ছু লাগবে না। এখন তোমাকে যদি বলি যে SN1 বিক্রিয়া তুমি মানে ইয়েগুলো বলো, বৈশিষ্ট্যগুলো বলো, তুমি চাইলে SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য তুমি লিখতে পারবা, এনাফ ইজ এনাফ, এইভাবে তুমি লিখতে পারবা। তাহলে কৌশল 2 রকম, একটা হচ্ছে প্রথম ধাপ, একটা দ্বিতীয় ধাপ। এনাফ, আশা করি বুঝতে পেরেছো। মাথায় না ঢুকলে আমাকে জানাইও। এবার আসো আমরা SN2 বিক্রিয়া দেখবো। SN2 বিক্রিয়ার আগে SN1 বিক্রিয়ার একটু এটা তোমাদেরকে এখানে আমি দিয়ে দিই, যেহেতু আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো তোমাদেরকে। এখানে আমি শীটটা যে রেডি করছিলাম সেটার দিয়ে দিই, মানে কৌশলের ব্যাপারটা। এখানে অনেক ইচ্ছা কাহিনী, এত ইচ্ছা কাহিনী দরকার না, আমি একদম কনসাইজ করে পড়াচ্ছি যাতে করে তোমার আর কোনো ঝামেলা না হয়, একদম ঝামেলা না হয়। এই যে SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য আমার এখানে আছে, এই যে বৈশিষ্ট্য, এই যে 3 ডিগ্রিতে SN1 সহজে করে, এটা আমি কিছুক্ষণ আগে বললাম। তো আমি এখন কি করব, জাস্ট এটাকে একটা স্ক্রিনশট মেরে তোমার জন্য রেখে দিচ্ছি। দেখো তুমি যাতে এত পড়ার তো তোমার দরকার নেই, তুমি কনসেপ্টটা জাস্ট পড়লে এই যে এই জিনিসটা এখানে একটু দেখবে, এই যে এটা দেখবা, দ্যাটস ইট, এখানে এটা দেখবা। আর SN2 বিক্রিয়ার, এই যে SN2 বিক্রিয়ার কৌশলটা আমি দেখাবো। আগে SN1টা তুমি লিখে নাও, আশা করি SN1টা তুমি লিখে, যে S1 বিক্রিয়া, যে এখানে আমি থাকবো, যে S1 বিক্রিয়ার, এই যে SN1 বিক্রিয়া এখানে আমি রাখলাম। কোথায় রাখবো? হ্যাঁ এদিকে রাখলে মনে হয় ভালো হয়, হ্যাঁ এদিকে একটু ছোট করে রাখি, হ্যাঁ আবার এসে রাখা যাবে, দেখতেছি, দাও, হ্যাঁ ফাইন, একটু নিচে করে রাখতেছি, হ্যাঁ ওকে ডান, হ্যাঁ রাইট। এই যে SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্যটা তুমি পড়বা, দ্যাটস ইট। তাহলে এখানে একটু মনে রাখবা যে প্রশ্ন যদি একটু কঠিন করে তখন তোমাকে কি করতে পারে, এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিক্রিয়ার মূলধাপে রয়েছে, দেখো এখান থেকে প্রশ্ন হয় যে এই বিক্রিয়ার মূলধাপে রয়েছে ইলেকট্রনিক ফ্যাক্টর বা অধিক শাখাযুক্ত কার্বন শিকল। তাহলে এখান থেকে প্রশ্ন হয় তোমাকে SN1 বিক্রিয়াটা কেন ঘটে, এই লাইন থেকে প্রশ্ন হয়। তাই তোমাকে যদি বলে 3 ডিগ্রিতে SN1 কেন ঘটে, তাহলে সেটার আনসার হচ্ছে এটা, যে গতির মূলধাপে রয়েছে ইলেকট্রনিক ফ্যাক্টর বা অধিক শাখাযুক্ত কার্বন। তার মানে কি অধিক শাখাযুক্ত কার্বন পরমাণু যদি থাকে SN1টা সহজে ঘটে, দ্যাটস ইট, এই কথাটা। আর আরেকটা পয়েন্ট আছে যে নিউক্লিওফাইলের ঘনমাত্রা, যে নিউক্লিওফাইলের ঘনমাত্রা যত কম হবে তত বেশি SN1 ঘটবে। এটা কখন হবে তোমাকে আমি বলি, এই দুইটার কথাই মনে রাখবা, আর বাকিগুলো সহজ বা এগুলো তো টেনশন, এই দুইটা লাইনই গুরুত্বপূর্ণ। এখন দেখো আমি তোমাকে বলি, আরেকটা হচ্ছে পোলার দ্রাবকে সহজে ঘটে, তো তাহলে দেখো 3 ডিগ্রিতে SN1 ঘটে সহজে, তাহলে SN2 ঘটবে কার 1 ডিগ্রির ক্ষেত্রে। কিন্তু তোমাকে যদি পরীক্ষার প্রশ্নে যদি বলা হয় 2 ডিগ্রি অ্যালকাইল হাইড্রাইডের জন্য কি ঘটবে, তখন তুমি সিদ্ধান্ত কীভাবে নিয়ে গেলে, তাহলে 2 ডিগ্রি তুমি কার, 2টি মানুষ 1টি মনের দাবিদার। তার মানে কি 2 ডিগ্রি অ্যালকাইল হাইড্রাইড যেটা, সেটা SN1ও হতে পারে, SN2ও হতে পারে। সেটা ডিপেন্ড করবে কিসের উপর, এই কথাগুলোর উপর। যদি দ্রাবকটা পোলার হয় তাহলে SN1 এর কৌশল অনুসারে ঘটবে। তুমি একটু খেয়াল করো, বিক্রিয়াটা কিন্তু ঘটে যায়, উৎপাদটা কিন্তু তৈরি হয়, কিন্তু কিভাবে তৈরি হয়, দিস ইজ দ্য কৌশল, মানে কিভাবে তারা তৈরি হয়, এটাই হচ্ছে কৌশল। এই যদি তোমাকে SN1 এর মতো করে বলতে বলে তাহলে তুমি 2 ধাপে দেখাইতে হবে, আর যদি তোমাকে SN2 এর মতো করে ঘটে তখন তোমাকে 1 ধাপে ঘটাইতে হবে, 1 ধাপে দেখাইতে হবে। এই ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর কিচ্ছু লাগবে না রে বাপ, শুধু এই কথাগুলো মাথায় রাখ, আর কিচ্ছু লাগবে না, এনাফ ইজ এনাফ।
এবার দেখো SN2 বিক্রিয়া, দেখো SN2 বিক্রিয়া, এই যে SN2 বিক্রিয়া আমি একটু লিখতেছি, SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া একটু মাথায় রাখ। তাহলে SN2 বিক্রিয়া উল্টা 1 নাম্বার, এই যে 1 ডিগ্রি অ্যালকাইল আগে ঘটবে, যে 1 ডিগ্রি অ্যালকাইল আগে ঘটবে, তারপর এটাতে সবচেয়ে দ্রুত ঘটবে, তারপর 2 ডিগ্রি অ্যালকাইল একটু পরে ঘটবে। দেখো এখানে একটু দেখি, এখানে আর দিলাম, আর এখানে হ্যালোজেন দিলাম, এইচটাকে পাশে দিয়ে দিলাম 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রিতে সবচেয়ে কম ঘটবে 3 ডিগ্রিতে, কারণ এখানে রয়েছে এই যে এখানে 3 ডিগ্রিতে সবচেয়ে কম ঘটবে, সবচেয়ে কি ঘটবে বল, কম ঘটবে, তাহলে এটাতে সবচেয়ে দ্রুত ঘটবে, এটাতে সবচেয়ে দ্রুত ঘটবে কোনটা, 1 ডিগ্রি অ্যালকাইল সবচেয়ে দ্রুত ঘটবে এটাতে, আর 2 ডিগ্রিতে কম ঘটবে, 3 ডিগ্রিতে যে একদমই কম ঘটবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে SN2 বিক্রিয়াটা কীভাবে ঘটে, যে 1 ডিগ্রিতে যে ঘটে সেটা কীভাবে ঘটে, সেটা এক ধাপে ঘটে, এই যে এক ধাপে কেমনে ঘটে দেখ, এখানে R তো, এখানে C তো, এখানে H, এখানে H, আর এখানে হচ্ছে X। তো এখন আমাকে বল 1 ডিগ্রিতে এখানে কিন্তু স্টেরিক বাধা নেই, তার মানে স্টেরিক বাধা যদি কম হয় তাহলে SN2 ঘটে। তাহলে এখানে তুমি একটু লিখতে হবে গতির মূলধাপে রয়েছে, এখানে গতির মূলধাপে রয়েছে, এখানে লিখতে হবে যে এটাতে গতির মূলধাপে রয়েছে স্টেরিক বাধা, স্টেরিক ফ্যাক্টর, গতির মূলধাপে রয়েছে, গতির মূলধাপে, মানে এটা বিক্রিয়াটা কেন এটাতে তাড়াতাড়ি ঘটে, এরকম প্রশ্ন মাঝে মাঝে হয়। তো প্রশ্ন যদি হয় তাহলে তুমি মাথায় রাখতে হবে গতির মূলধাপে রয়েছে কি রয়েছে, স্টেরিক ফ্যাক্টর, স্টেরিক ফ্যাক্টর, একটু মাথায় রাখবা, গতির মূলধাপে রয়েছে স্টেরিক ফ্যাক্টর। তো স্টেরিক ফ্যাক্টরে দেখ এইটাতে অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, তাহলে উল্টানো ছাতার মতো হয়ে যায়। তাহলে এখানে যখন কোনো একটা নিউক্লিওফিল বা সামথিং কেউ আক্রমণ করতে আসে, যখন কোনো একটা নিউক্লিওফিল বা সামথিং কেউ যখন আক্রমণ করে তখন এটা উল্টানো ছাতার মতো হয়ে যায়, ওয়েল্ডেন ইনভার্সন বলা হয়। তাহলে এখানে KOH, তাহলে এই KOH যখন আক্রমণ করবে, দেখ এই KOH তার মানে এটা তো সেম বিক্রিয়া, KOH আক্রমণ করবে, তাহলে এখানে R তো, এখানে C তো, তাহলে এখানে H তো, দেখ এই KOH যখন আক্রমণ করে, তার মধ্যে KOH যখন আক্রমণ করে, এই OH আক্রমণ করে, যে OH Hও যখন আক্রমণ করবে তখন উল্টে যায়, পুরো উল্টানো ছাতার মতো হয়ে যায়, এটা R হয়ে, আমি একটু সুন্দর করে লিখি, তাহলে এটা একটু R হয়ে যাচ্ছে, এটা R। তাহলে এটা ডট ডট কেন হয়, কারণ এটা ডুববে আর এটা আরেকটা বের হবে, এই যে হ্যালোজেনটা বের হবে, একটা ডুববে আরেকটা বের হবে, তাহলে এখানে একটা H, এখানে একটা H। এখন দেখ এটাকে থার্ড ব্র্যাকেট, এই যে অন্তর্বর্তী জটিল অবস্থায়, যে অন্তর্বর্তী জটিল অবস্থায়, যে অন্তর্বর্তী জটিল অবস্থায়, যে অন্তর্বর্তী জটিল অবস্থা। তাহলে দেখ এই অন্তর্বর্তী জটিল অবস্থা তৈরি হয়, দেন এবার কি হবে দেখ, এটা H-ওটা এখানে ঘটবে, দেন সিটা এখানে Rটা ওই পাশে চলে যাবে, এই পাশে H হয়ে যাবে, এই পাশে H হবে, এই পাশে। এখন দেখ একটু চিন্তা করো, তুমি একটু চিন্তা করলে তুমি আনসারটা পাবা। দেখো এটা এরকমভাবে ছিল, এখন এটা পুরো উল্টে গেছে, তার মানে দেখ ঝড়ে ছাতাটা এরকম থাকে, তো এখন ঝড়ে যদি উল্টে যায় তাহলে ছাতাটা উল্টো হয়ে যায়, তাহলে ঝড়ে উল্টানো ছাতার মতো হয়ে গেছে, তাহলে ঝড়ে উল্টানো ছাতার মতো যদি হয়ে যায়, আর প্লাস এখানে যে প্লাস এখানে X মাইনাস, তাহলে এই যে ঝড়ে উল্টানো উল্টে যাবে, সম্পূর্ণ বিপরীত কনফিগার হবে, যে বিপরীত কনফিগারেশন, যে কনফিগারেশন, একটু মাথা রাখবা, কি কনফিগারেশন, বিপরীত কনফিগারেশন। এই যে বিপরীত কনফিগারেশনটা হয়, আমি আবার বলছি কি কনফিগারেশন, বিপরীত কনফিগারেশন যদি ঘটে, আমি আবার বলছি কি কনফিগারেশন যদি বিপরীত কনফিগারেশন ঘটে, আমি আবার বলছি কি কনফিগারেশন যদি বিপরীত, তখন এটাকে ওয়ার্ল্ডেন ইনভার্সন বলে, ওয়ার্ল্ডেন ইনভার্সন বলা হয়, এটাকে একটু মনে রাখবা আর কি, ওয়ার্ল্ডেন ইনভার্সন বলা হয়, আমি আবার বলছি এটাই কি বলা হয়, ওয়ার্ল্ডেন ইনভার্সন বলা হয়, কি বলা হয় আবার বলো, ওয়ার্ল্ডেন ইনভার্সন বলা হয়। তাহলে এটা এক ধাপে ঘটবে, তাহলে অন্তর্বর্তী জটিল অবস্থা তৈরি হবে এবং ঝড়ে উল্টানো ছাতার মতো হয়ে যাবে, এটা ওয়ার্ল্ডেন ইনভার্সন। এইভাবে এক ধাপে দেখাইতে হবে, যদি তোমার কোনো একটা বিক্রিয়া SN2 হয় তাহলে সেটাকে তুমি এক ধাপে কৌশলটা দেখাবা, এনাফ। এখন আর এর পরিবর্তে তোমার যে কোনো একটা CH3 থাকতে পারে, C2H5 থাকতে পারে, এইভাবে তুমি ডট 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 এখানে ডট ডট দিবা, মানে এটা একটা ঢুকতেছে আর অপরটা বের হচ্ছে, হ্যালোজেনটা বের হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, একটা ঢুকবে আর একটা বের হবে, এখানে এই আরটা পুরো উল্টে যাবে পড়া। তাহলে এই যে SN2 বিক্রিয়ার যে কৌশল, SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্যটা তুমি একটু লিখে থেকে লিখে দাও, যে বৈশিষ্ট্যটা তুমি একটু মাথায় রাখো, যে বৈশিষ্ট্যটা আমি এখানে দিচ্ছি, এই যে বৈশিষ্ট্য দ্বিতীয় বিক্রিয়া, যে SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্যটা দেখো এখানে একদম সেম, এই যে এই সেম, একটু বেসিকটা যদি থাকে আর কিচ্ছু লাগবে না রে বাপ, একটু মাথায় রাখো, আমার কথাগুলো মাথায় রাখো, আর কিচ্ছু লাগবে না, শুধু আমি যা বলছি তাই পড়, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। তাহলে দেখো এটা পুরা ঝড়ে উল্টানো ছাতার মতো হয়ে গেছে,
এবং এই বৈশিষ্ট্যগুলো তুমি একটু পড়বা। এটাকে একটু ছোট করে দিই, আমি এই যে ছোট করে দিই, দ্যাটস ইট। এখানে আমি থাকলো, যেহেতু শীটটা তো এটা তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্যতে তাহলে সেম আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্যের জন্য কোনটা তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে গতির মূলধাপে রয়েছে, যে একটা ঝড়ে উল্টানো ছাতার মতো, এটাকে ওয়ার্ল্ডেন ইনভার্সন বলা হয়। তারপর হচ্ছে অপোলার দ্বারাপকে ঘটে, এই কথাটা গুরুত্বপূর্ণ। গতির মূলধাপে রয়েছে যে এই স্থানিক বাধা, যে গতির মূলধাপে রয়েছে স্টেরিক ফ্যাক্টর বা স্থানিক বাধা, এই ব্যাপারটা মাথায় রাখতে পারলে হয়, আর কিচ্ছু লাগবে না, আর বাকিগুলো এমনি পারবি। দুটি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবেশীর অন্তর্বর্তী জটিল যৌগ গঠন করে, নিউক্লিওফিলের ঘনমাত্রা বেশি থাকতে হয়, আগেটার উল্টা, তো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না। তো সিম্পল, এই ব্যাপারগুলো নিজের মতো করে লিখতে পারলে হয়, পরীক্ষায় যে আসে নিজের মতো করে লিখবা। তাহলে SN1 SN2টা একদমই ক্লিয়ার। এবং এখান থেকে কী কী সিকিউ আসছে আমি একটু দেখাচ্ছি, মানে এই জায়গা থেকে কী কী সিকিউ আসছে আমি একটু দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন কথা, মানে এই যেটা আমি পড়ালাম এখন, এটা হচ্ছে আমরা মেইন, আর কিচ্ছু লাগবে না, একদমই টেনশন করতে হবে না। এবার আসো আমরা মেইন জিনিসটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। মেইন জিনিসটা কী কী দেখাচ্ছে একটু খেয়াল করো, সবাই একটু দেখো কী কী দেখাবো। দেখো এই যে এটা থেকে কি কি আসছে সাহিত্যের ঘনমাত্রায়, দেখো আমি একটু দেখাই। যেমন এই বিক্রিয়াটা, তাহলে এই বিক্রিয়াটা তোমাকে যদি বলে যে এই বিক্রিয়াটা তুমি যদি দেখো, আমি দেখাচ্ছি, আর একটু দেখাচ্ছি। একটা উদ্দীপক দিলাম তোমাকে, দেখো একটা উদ্দীপক দিলাম, এই যে উদ্দীপকটা দিলাম তোমাকে, একটা উদ্দীপক দিলাম, আমি বুঝে দিচ্ছি এটা অহরহ আসছে। এটা কয় ডিগ্রি অ্যালকাহাইড, দেখো এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তার মানে তিনটা 3 দিকে আছে, 3 ডিগ্রি অ্যালকাহাইড। তাহলে এটা অবশ্যই তোমার কি ঘটবে, 3 ডিগ্রি অ্যালকাহাইড হবে, তার মানে এটা C2 C3H7 আর C2H5 আর CH3, তার মানে হচ্ছে কি এটা SN1 বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটি কৌশল যদি ব্যাখ্যা করতে বলে, তাহলে বিক্রিয়াটা SN1 ধাপে ঘটবে। কী ঘটবে বলে SN1 কয়টা ধাপ, দুইটা ধাপ। তো দুইটা ধাপে প্রথম ধাপে কী হয়, প্রথম ধাপে তোমার যে বিক্রিয়াটা, সার্বিক বিক্রিয়াটা লিখলে, যে সার্বিক বিক্রিয়াটা ওই ছিল লিখলা, লিখার পরে তুমি দেখো যে বিক্রিয়াটাতে এই প্রথম ধাপে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। দ্বিতীয় ধাপে কী হবে, দেখ দ্বিতীয় ধাপে কী হচ্ছে, যে দ্বিতীয় ধাপে কী হচ্ছে, এটা খুব ফাস্ট হচ্ছে। ফার্স্ট হয়ে কী হবে বল, একটু ভালো করে খেয়াল করে, যে দ্বিতীয় ধাপে যে এখানে ওই যুক্ত হচ্ছে, তার মানে বিক্রিয়াটা কয় ধাপে, 2 ধাপে। এই যে কনসেপ্টগুলো যদি মাথায় রাখতে পারো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখন তুমি যদি যে এখানে যেটা আমি করলাম, যে 2টা ধাপে যে গঠিত হয়, এই ধাপটা যদি দেখাতে পারো, পুরো ব্যাপারটা ক্লিয়ার, আর কোনো ঝামেলা নেই। এখন দেখো এই একটা প্রশ্ন আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই, অনেকে এটা বুঝে না, বা অনেকে এই কোয়েশ্চেনটা অনেকে ভুল করে। এই কোয়েশ্চেনটার দিকেও তাকাও, আমি এটাও সলভ করে দিচ্ছি। দেখো এটাও 3 ডিগ্রি অ্যালকাহাইড, কেমনে, এটা কার্বন, তো তাহলে CH3 3 দিকে 3টা, তাহলে অ্যাকোয়াস যদি হয় তাহলে অবশ্যই সেটা SN1, তাহলে মানে এটা SN1, যে SN1 বিক্রিয়া হবে। আর অ্যালকোহলিক যদি হয় তাহলে এখানে অ্যালকিন উৎপন্ন হবে, অ্যালকিন যদি হয় তাহলে অপসারণ বিক্রিয়া। তাহলে এ উৎপন্নের কৌশল ব্যাখ্যা করো, তার মানে কি SN1 বিক্রিয়া, যে SN1 বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা কয় ধাপে দেখাইতে হবে, SN1 বিক্রিয়াটা 2 ধাপে দেখাইতে হবে। SN1 বিক্রিয়া, যে SN1, তাহলে SN1টা 2 ধাপে দেখাইতে হবে। আমি আবারও বলছি 2 ধাপে দেখাইতে হবে। কি কয় ধাপে বলো, 2 ধাপে দেখাইতে হবে SN1টা, সোজা কথা। SN1 বিক্রিয়াটা কয় ধাপে দেখাইতে হবে, 2 ধাপে দেখাইতে হবে। আমি আবারও বলছি 2 ধাপে দেখাইতে হবে, একটু কনসেপ্টটা মাথায় রাখতে হবে। SN1 বিক্রিয়াটা কয় ধাপে দেখাইতে হবে, 2 ধাপে দেখাইতে হবে, সোজা কথা। 2 ধাপে যদি দেখাইতে পারো, তাহলে যে বিক্রিয়াটা এখানে উৎপন্ন হবে, দ্যাটস ইট। হ্যাঁ, মাথায় আশা করি ঢুকছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকো, তাহলে তোমাকে আর কোনো ধরনের আটকাতে পারবে না। এবার দেখো দ্বিতীয় এই কোয়েশ্চেনটা অনেকে বুঝে না। দেখো বিক্রিয়ার হার, তো এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাই 3 ডিগ্রিতে সবচেয়ে কম। দেখো 3 ডিগ্রিতে সবচেয়ে কম, তো 3 ডিগ্রিতে 1 ডিগ্রিতে সবচেয়ে বেশি, এই যে হারটা অনেক বেশি, আর 3 ডিগ্রিতে হারটা কম। তার মানে অবশ্যই এটা SN2 বিক্রিয়া, যে উদ্দীপিত বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো, তার মানে এটা অবশ্যই SN2 বিক্রিয়া। তাহলে SN2 বিক্রিয়ার কৌশল অনুসারে তোমাকে দেখাইতে হবে। মানে অনেকে গ্রাফ দেখে কনফিউজড হয়ে যায় যে আসলে এটা কী ঘটনা ঘটছে, মানে গ্রাফ দেখে তোমার কনফিউজড হয়ে যায়, অনেকে কনফিউজড হয়ে যায়। তাহলে গ্রাফ দেখে কনফিউজড হওয়ার দরকার নাই, তুমি কনসেপ্টটা বুঝতে হবে, কনসেপ্ট বুঝলে তোমার জন্য সহজ হবে যে এটা এটা বলো SN2 বিক্রিয়া হবে, SN2 বিক্রিয়াটা ব্যাখ্যা করলে হবে। তো এইভাবে অনেকগুলো বোর্ডে আসে, দেখো যশোর বোর্ড হতে শুরু করে, যশোর বোর্ড 2023-এ আসছে। তারপর হচ্ছে নিউক্লিওফিল কাকে বলে, কিউ থেকে, দেখো কিউ থেকে আর যৌগ, তাহলে কিউটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাহাইড, এই যে 1 ডিগ্রি অ্যালকাহাইড, আর এখানে হচ্ছে তাহলে SN2 বিক্রিয়া, তাহলে এখানে SN2 বিক্রিয়া হবে, এটা SN2 বিক্রিয়া, যে SN2 বিক্রিয়া, এই যে SN2 বিক্রিয়া। তাহলে এইভাবে কুমিল্লা বোর্ডে আসছে, এখানে কুমিল্লা বোর্ডে আসছে সেম ঘটনা। দেখো কুমিল্লা বোর্ডে আসছে, দেখো এই কুমিল্লা বোর্ডে আসছে, দেখো সেম ঘটনা, একটু ভালো করে দেখো যে কুমিল্লা বোর্ডে আসছে। দেখো এই যে বিউটিন, এই যে 2 মিথাইল বিউটিন 1, একটু নোট করে ফেলিও। তাহলে এটা কিন্তু অপসারণ বিক্রিয়া, এটা অপসারণ বিক্রিয়া এখানে করা না। এই যে অ্যাকোয়াস, এই যে অ্যাকোয়াস, তার মানে এ যৌগ। তাহলে এ যৌগটা কি, এ যৌগটা হচ্ছে 2 মিথাইল বিউটিন 1, তাহলে 2 মিথাইল বিউটিন 1 এই যৌগ থেকে তোমার সি যৌগ, তাহলে বলছে এ যৌগ থেকে সি যৌগ উৎপাদন কৌশল। তার মানে যে 1 ডিগ্রি অ্যালকাহাইড যদি হয়,
তাহলে সেক্ষেত্রে SN1 সরি 1 ডিগ্রি অ্যালকাইড যদি হয় SN2, আর যদি 3 ডিগ্রি অ্যালকাইড হয় SN1। তাহলে কনসেপ্টটা মাথায় রাখতে হবে। ঠিক সেম ঘটনা এটা, এদিকে তাকাও, এটা কি বলো, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইড। তাহলে এখানে KOH বিক্রিয়া 1, তার মানে এ যৌগ যে উৎপন্ন হবে, যে এ যৌগ উদ্দীপকের দুটি বিক্রিয়ার কৌশল একই হবে কি? তাহলে এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া, অ্যাকোয়াস অ্যালকোহলিক অপসারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া বলো তো? প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দুইটা বিক্রিয়ার কৌশল কখনো একই হবে না। এগুলোর আনসার তোমাদেরকে দিয়ে দেবো, আমরা PDF আকারে দিয়ে দেবো, আনসারটা দিয়ে দেবো। আনসারটা দিলে দেন তুমি বোর্ড অনুসারে দেখে পড়লে হবে, এনাফ এনাফ, আর কোনো ঝামেলা নেই, একদমই ঝামেলা নেই। তাহলে কনসেপ্টটা বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের SN1 SN2। তাহলে আমরা SN1 SN2টা পড়লাম, এখন কী পড়লাম? SN1 SN2টা পড়লাম, ওকে ফাইন। এবার হচ্ছে এবার আমরা যাব, এরপরে আমরা যাব যে দেখো, এরপরে আমরা যাবো যে সংযোজন বিক্রিয়া। দেখো সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়াটা একটু খেয়াল করো। মানে সংযোজন বিক্রিয়া আমি একটু দেখি যে সংযোজন বিক্রিয়া মানে কি। তার মানে কি যুক্ত হবে, যে যুক্ত হচ্ছে, যে সংযোজন বিক্রিয়াটা মানে হচ্ছে যুক্ত হচ্ছে। দেখো যুক্ত হচ্ছে, এখানে নিউক্লিয়াস, দেখো এগুলো সব সংযোজন বিক্রিয়া। মানে তার মানে দ্বিবন্ধনটা ভেঙে, এই যে দ্বিবন্ধনটা ভেঙে এখানে দ্বিবন্ধনটা ভাঙছে, তুমি দেখো এই জায়গাতে দ্বিবন্ধনটা ভাঙছে, এখানে দ্বিবন্ধনটা ভাঙছে, এখানে দ্বিবন্ধনটা ভাঙছে, প্রতিটা দ্বিবন্ধনে একটা একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। এই যুক্ত হওয়ার নাম, এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, এটার নাম সাইক্লোহেক্সেন হয়ে যাচ্ছে, সাইক্লোহেক্সেন। তাহলে তুমি দেখো এটা অ্যালকিন থেকে অ্যালকেনে যে পরিণত হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে তোমার বেনজিনটা সাইক্লোহেক্সেন হয়ে যাচ্ছে। তো সাইক্লোহেক্সেন কিন্তু অ্যারোমেটিক যৌগ না, বেনজিনটা অ্যারোমেটিক যৌগ, কিন্তু সাইক্লোহেক্সেন অ্যারোমেটিক যৌগ না। গ্যামাক্সিন পাউডার যে তৈরি হয় সেটাও কিন্তু এখান থেকে তৈরি হয়, গ্যামাক্সিন পাউডারটাও সেম। যদি এখানে Cl2 দাও, এই যে 3Cl2 দাও, এখানে 3Cl2 দাও, তাহলে এখানে কী হবে? প্রত্যেকটা জায়গায় এখানে Cl হবে, এখানে একটা Cl, এখানে একটা Cl। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে একটা Cl, এখানে একটা, প্রতিটা জায়গায় তোমার কি যুক্ত হবে? প্রতিটা জায়গায় তোমার এখানে দুইটা করে ক্লোরিন যুক্ত হবে, আরেকটা যুক্ত হবে, আরেকটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে এখানে একটা, এখানে দুইটা ক্লোরিন, মানে একটা হাইড্রোজেন তো তার কাছে অলরেডি আছে। মানে আমি আবার বলছি, একটা হাইড্রোজেন তার কাছে অলরেডি আছে, প্রতিটা জায়গায় তার ক্লোরিন যুক্ত হবে, দ্যাটস ইট। তো তাহলে এখানে পুরো ব্যাপারটা কী ঘটলো? পুরো ব্যাপারটা যেটা হলো সংযোজন বিক্রিয়ার কারণে এই ঘটনাগুলো ঘটে। কার কারণে? সংযোজন বিক্রিয়ার কারণে এই ঘটনা ঘটে। তো এখন যদি তোমাকে প্রশ্ন করি যে সংযোজন বিক্রিয়া কি, তাহলে বুঝতে পারলো সংযোজন বিক্রিয়া দুই রকম, একটা হচ্ছে কি বলতো ইলেকট্রোফিলিক, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক। এখন আসো, যে জিনিসটা তোমার লাগবে, মানে যে ব্যাপারটা তোমার লাগবে, যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতিসম এবং অপ্রতিসম বিকারকের ব্যাপারটা একটু মাথায় রাখো। অপ্রতিসম অ্যালকিন জিনিসটা কি? দেখো এই জিনিসটা মানে জানতে গেলে মার্কোনিকভ নীতি, এখন আমরা মার্কোনিকভ নীতি পড়বো। তো এই মার্কোনিকভ নীতিতে কতগুলো বেসিক আছে, এই বেসিকগুলো না জানলে তোমার পুরো জিনিসটা কনফিউশন হয়ে যাবে। আমি আবারও বলছি, পুরো ব্যাপারটা কনফিউশন তৈরি হবে। এখন আমি মার্কোনিকভ নীতিটাই তোমাকে আমি পড়াচ্ছি, একটু দেখো মার্কোনিকভ নীতিটাই তোমাকে পড়াচ্ছি, একটু খেয়াল করো। ওকে দেখো আমি দেখাচ্ছি মার্কোনিকভ নীতিটা। মার্কোনিকভ নীতি যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার পুরো ব্যাপারটা তোমার জন্য সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। দেখো একদম সহজ হয়ে যাবে, আমি দেখাচ্ছি। এখানে দেখো আমরা প্রথমে দেখবো যে সংযোজন বিক্রিয়া কি। সংযোজন মানে কি? তার মানে হচ্ছে মাঝখানে দ্বিবন্ধনটা ভেঙে যুক্ত হওয়া, এটাকে সংযোজন বিক্রিয়া বলে। এই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিকভ নীতিটা প্রযোজ্য। আর এই মার্কোনিকভ নীতি যদি বুঝতে হয় তোমাকে দুইটা কথা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন জিনিসটা কি, এই যে অপ্রতিসম অ্যালকিন জিনিসটা কি সেটা তোমাকে বুঝতে হবে। আমি আবার বলছি, অপ্রতিসম অ্যালকিন কি তোমাকে সেটা বুঝতে হবে। দেখো এই অ্যালকিনের যেখানে দ্বিবন্ধন থাকবে, তার যদি এক পাশে হাইড্রোজেন দুইটা থাকে আর এক পাশে হাইড্রোজেন একটা থাকে, তখন সেটা হচ্ছে অপ্রতিসম। এটার নামই হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। কি অ্যালকিন? অপ্রতিসম অ্যালকিন। প্রতিসম মানে সমান নয়, দুই দিকে সমান নয়। কিন্তু অপ্রতিসম বিকারক কি? তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ আয়ন, এটাকে অপ্রতিসম বিকারক বলা হয়। তাহলে এখানে H2SO4 যদি ভাঙি, তাহলে এখানে H+ আয়ন তৈরি হবে, SO4H- আয়ন তৈরি হবে। তার মানে দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে অপ্রতিসম বিকারক। তো এখন মার্কোনিকভ নীতিটা কি? অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে অপ্রতিসম অ্যালকিন আমি লিখলাম, দেখো এই অপ্রতিসম অ্যালকিন আমি লিখলাম, এই যে অপ্রতিসম অ্যালকিন CH3CH2, আমি আরেকটু সুন্দর করে লিখি, একটু ত্রিবন্ধন মানে অর্থাৎ যেটা পরীক্ষায় বেশি আসে অ্যালকিন দিয়ে লিখতেছি, যেটা পরীক্ষায় বেশি আসে। তোমাদেরকে বললাম এটার সাথে কি আসে, এটার সাথে আসে যে ওই যে জ্যামিতিক সমানতার প্রশ্ন আসে। তো এই জায়গাতে তুমি একটু খেয়াল করো, দুইটা ঘটনা দেখা, একটু মনোযোগ সহকারে খেয়াল করবো দুইটা। তাহলে এখানে এই বিক্রিয়াটার সাথে যদি এটার সাথে যদি অপ্রতিসম বিকারকের সাথে একটু ভালো করো, অপ্রতিসম বিকারক যে HCl বা HBr বিক্রিয়া যদি করে, তখন দুইটা ঘটনা ঘটবে। তো দুইটা ঘটনা কি কি দেখো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম অ্যালকিনের যদি কোনো ধরনের ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে,
তেলে মাথায় ঢালো তেল, মানে যার কাছে হাইড্রোজেন বেশি আছে তাকে হাইড্রোজেন দাও, তার মানে যার কাছে ধনাত্মক বেশি, তার মানে এই ধনাত্মক অংশটা, এই যে এই ধনাত্মক অংশটা, এই যে পজিটিভ অংশটা এর কাছে যাবে, আর এই নেগেটিভ অংশটা, যে নেগেটিভ অংশটা এর কাছে যাবে, এই কার্বনের কাছে যাবে। তো তার মানে উৎপাদটা কী তৈরি হবে, যে মার্কোনিকম নীতি যে ব্যাপারটা 90% ক্ষেত্রে যেটা করবে, দেখো CH3, দেখো CH2, দেন এখানে CH হবে, CH দেখো CH, দেন এখানে Br, এখানে Br, এখানে Br, আর এখানে CH3 হবে। তো তুমি একটু চিন্তা করো যে এখানে CH3 দ্বিবন্ধনটা ভেঙে এই জায়গাতে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এই জায়গাতে, তার মানে অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম অ্যালকিনের বিক্রিয়াকালে যে জায়গাতে ধনাত্মক চার্জ বেশি, মানে ধনাত্মক বেশি থাকে, সেই জায়গাতে দেখো ধনাত্মক অংশ, সেই জায়গাতে হাইড্রোজেন বেশি থাকে, সেই জায়গাতে ধনাত্মক অংশ যুক্ত হয়। দেখো যে জায়গাতে যে বিকারকের ধনাত্মক অংশ অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেন কম থাকে সেখানে, তার মানে ঋণাত্মক অংশটা কম জায়গাতে যুক্ত হয় আর ধনাত্মক অংশটা বেশি জায়গাতে যুক্ত হয়। কথাটাকে তুমি তোমার মতো করে লিখতে পারো, ঋণাত্মকটা কম সাথে যুক্ত হবে, কম হাইড্রোজেনওয়ালাটাতে যুক্ত হবে, আর ধনাত্মকটা, ধনাত্মক কেন বুঝছো তো, এটা অপ্রতিসম বিকারক, তাহলে একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন, তাহলে ধনাত্মকটা এখানে যাবে, ঋণাত্মকটা এখানে যাবে, তাহলে এটা 90% ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। তাহলে এই বিক্রিয়াটা মনে রাখবা, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে ইলেকট্রোফিলিক মানে কি, তার মানে ইলেকট্রোফাইল আগে তৈরি হবে, মানে ইলেকট্রোফাইল আগে আক্রমণ করবে। ইলেকট্রোফাইল কোনটা, হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন আগে, তার মানে বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে, মানে এটা কার্বোক্যাটায়ন তৈরি করবে, মানে পজিটিভ, এখানে এই হাইড্রোজেনটা আগে যুক্ত হবে, আর হাইড্রোজেন যখন এখানে যুক্ত হবে তাহলে এই জায়গাতে নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জ হওয়ার কারণে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তার মানে এটা ইলেকট্রোফিলিক, তার মানে ইলেকট্রনকে ভালোবাসতেছে আগে, এই কারণে এটা আমি ইলেকট্রোফিলিক। দেন দ্বিতীয় ধাপে কিন্তু Br যুক্ত হবে, তাহলে এটা যখন আগে যুক্ত হয়ে যায় তাহলে CH3 আগে হয়ে যায়, যেটা হাজারি স্যারের বইতে দেখবা যে এখানে এটা আগে যুক্ত হওয়ার কারণে তার নাম ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, কারণ ইলেকট্রনকে সে ভালোবাসছে, তার মানে ইলেকট্রন দুইটা এই জায়গাতে গেছে, এই জায়গাতে কারণে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়েছে, দেন এটা আগে করছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, এই ব্যাপারটা অনেকেই বুঝে না, এটা হাজারি স্যারের মধ্যে ডাবল দেওয়া আছে। আমি মূল কথাটা বুঝবো যে ইলেকট্রোফিলিক কেন, কারণ এখানে ইলেকট্রোফাইল আগে ঢুকছে, এই কারণে ইলেকট্রোফিলিক, দেন পরবর্তী ধাপে ব্রোমিন ঢুকে, দ্যাটস ইট। এটা 90% ক্ষেত্রে ঘটে। এবার আসেও, তার মানে তুমি একটু জিনিস মনে রাখবা যে কোনো একটা বিক্রিয়াতে যে জিনিসটা আগে যুক্ত হয় তার নাম অনুসারে বিক্রিয়কের নাম হয়, তার নাম অনুসারে বিক্রিয়কের নাম হয়। তো দেখবা হাজারি স্যারের বইতে এরকম ডাবল করে দিছে, দেখবা যে এই প্রথমে ব্রোমিনকে দেয় না, এখানে পজিটিভ দিছে, এখানে নেগেটিভ চার্জ দিছে, দ্বিতীয় ধাপে ব্রোমিন দিছে। তো দ্বিতীয় ধাপে ব্রোমিন ঢুকা মানে ব্রোমাইড আয়ন ঢুকা মানে কি, তার মানে সে দ্বিতীয় পর্যায়ে বিক্রিয়া করছে, তো তার মানে তার নাম অনুসারে বিক্রিয়ার নাম হবে না, নাম হবে কি H+ আগে ঢুকছে, এই কারণে এটার নাম ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা কি, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, একটু লিখবা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, কিন্তু আমি লিখে দিচ্ছি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক একটু MCQতে যদি আসে আর কি কখনো, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া বলা হয়, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলে এটাকে, একটু মাথায় রাখবা। তো দেন দ্বিতীয় ধাপে দেখো, দ্বিতীয় ধাপে উল্টা ঘটনাটা কোনটা, CH3 CH2, দেন এখানে কি ঢুকে যাবে বলো, CH2, তার মানে কি এই দ্বিতীয় ধাপে যে 10% যেটা করবে, আর এখানে CH3 CH2 Br, এখানে Br, এটা হচ্ছে 10%, যে 10% ক্ষেত্রে ঘটনাটা করে। তো তাহলে এখন তুমি চিন্তা করো, একটু সহজভাবে চিন্তা করবা, সেটা হচ্ছে যে দ্বিতীয় ধাপে মানে 10% ক্ষেত্রে এটা ঘটবে আর 90% ক্ষেত্রে এটা, এই ঘটনার নাম হচ্ছে মার্কোনিকম নীতি। তাহলে মার্কোনিকম নীতিটা তোমাকে শিখে যেতে হবে, অবশ্যই শিখতে হবে, কারণ মার্কোনিকম নীতি লাগবেই, কনফার্ম মার্কোনিকম নীতিটা। তাহলে এটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ, কার উদাহরণ। এখন দেখো বিপরীত মার্কোনিকম নীতি কি হবে, উল্টা ঘটনা। কেন বলো তো, যদি H2O2 হয়, মানে বিপরীত মার্কোনিকম নীতি, এখন দেখবো এটা মার্কোনিকম নীতি, তাহলে বুঝছো তো এটা মার্কোনিকম নীতি এটা। এখন দেখো বিপরীত মার্কোনিকম নীতিটা কি, বিপরীত মার্কোনিকম নীতি, দেখো বিপরীত মার্কোনিকম নীতি, বিপরীত মার্কোনিকম নীতি, মার্কোনিকম নীতি একটু খেয়াল করো, বিপরীত মার্কোনিকম নীতি। তাহলে বিপরীত মার্কোনিকম উল্টা ঘটনা, তার মানে কি এই যে CH3 CH2 দেন CH ডাবল বন্ড CH2, এসে যদি HBl এর বিক্রিয়া দাও, আর এখানে প্রভাবক যদি হাইড্রোজেন পারক্সাইড এই যে H2O2 থাকে, অথবা জৈব পারক্সাইড R2O2, জৈব পারক যে কোনো একটা থাকলে হবে, জৈব পারক্সাইড এই যে R2O2 যদি থাকে, তাহলে ঘটনাটা উল্টা ঘটবে। উল্টা ঘটা মানে কি, কাহিনীটা কি, তার মানে CH3 CH, আর এখানে CH2 CH, এখানে Br, আর এখানে CH3 হবে। এখন আমাকে বলো, এই জায়গাতে যেটা আগে করছে 90%, মানে আগে যেটা 90% করছে, এখন সেটা উল্টে যাবে, পুরো ঘটনাটা উল্টে যাবে। কেন উল্টে যাবে, কারণ এটা তখন তোমার এটা বিপরীত মার্কোনিকম নীতি, তখন এটা আর আগের মতো থাকবে না, আগের মতো বিষয়গুলো ক্লিয়ার থাকবে না, একটু মাথায় রাখবা, আগের মতো জিনিসটা থাকবে না, ওকে। তখন এটা বিপরীত মার্কোনিকম নীতি, তখন এটা উল্টে যাবে।
এটা 99% হয়ে যাবে, 1% হয়ে যাবে। দেখো এটা তখন 99% হয়ে যাবে, 99 এটা 1% হয়ে যাবে, আর এটা 99% হয়ে যাবে। যে CH3 CH2 CH মানে 2 লিখবো, আর এখানে CH2Br লিখবো, তাহলে এটা হবে 99%। তাহলে উল্টা, তাহলে এটা হচ্ছে বিপরীত মার্কনিকম নীতি। তার মানে কি, যদি জৈব প্রভাবক থাকে, এই জায়গাতে প্রভাবক থাকে, তাহলে ঘটনাটা উল্টে যাবে। মানে আগে যেটা বেশি প্রধান উৎপাদ, এটা প্রধান উৎপাদ হইতো, আগে এটা প্রধান উৎপাদ, এটা সেকেন্ডারি উৎপাদ, মানে এটা বেশি হইতো, এটা কম হইতো। এখন দেখো যেটা কম হইতো সেটা বেশি হয়ে গেছে, তখন এটা প্রধান উৎপাদ, এটা দ্বিতীয় উৎপাদ। দ্যাটস ইট, এনাফ। এই কথাটাই শিখতে হবে, আর কিছু শিখতে হবে না বিপরীত মার্কনিকম নীতির, আর বাইরে কোনো কিছু শিখতে হবে না। আশা করি বিপরীত মার্কনিকম নীতি মাথায় ঢুকছে, বিপরীত মার্কনিকম নীতি। তাহলে এটা কনসেপ্টটা মাথায় ঢুকছে, এই কনসেপ্টটা আশা করি মাথায় ঢুকছে, আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে। তাহলে প্রাইমারি উৎপাদ, আরেকটা হচ্ছে সেকেন্ডারি উৎপাদ, এটা 99%, আরেকটা হচ্ছে কি মাত্র 10%। এবং এই ব্যাপারগুলো ফ্রি রেডি, মানে এই বিক্রিয়াটা ফ্রি রেডিক্যাল মানে কার্যকরী মূলক অনুসারে ঘটে। বাট এটা দরকার নাই, তোমার যেহেতু পরীক্ষা আসবে না, সেটা আমি আর এত ঝামেলাতে যাচ্ছি না, কারণ আমি যদি এগুলো বুঝাই তোমার কনফিউশন তৈরি হবে। আমি চাই না তোমার কনফিউশন তৈরি করতে, কারণ বেশি কনফিউশন দরকার না। যেগুলো আসবে না সেগুলো নিয়ে তো মাথা ব্যথা নাই, এগুলো আমরা রেগুলার বেচে আমি পড়াই, একদম প্রতিটা জিনিস ক্লিয়ার করে করে পড়াই, এটা নিয়ে আমার তো ধারণা নাই। এখন দেখো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে ওজনীকরণটা খুবই গুরুত্বপূর্ণ, মানে ওজনীকরণ থেকে আসবেই কনফার্ম, মানে সংযোজন বিক্রিয়াগুলো ওজনীকরণটাও সংযোজন বিক্রিয়া। এই ওজনীকরণটা অনেকেই কনফিউশনে পড়ে। ওজনীকরণটা দেখো, এই ওজনীকরণটা অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিনের ওজনীকরণটা তোমাকে দেখাবো। দেখো একদম চোখ বন্ধ করে, আমি যা পড়াবো তাই, এর বাইরে তুমি আর কোনো কিছু পড়ার দরকার নেই। দেখো ওজনীকরণ, এই ওজনীকরণটা এখন আমরা পড়াবো। ওজনীকরণ, দেখো ওজনীকরণ আমি একটু দেখাচ্ছি। এবার যে টাইপটা হবে সেটা হবে ওজনীকরণ, একটু মাথায় রাখবা। ওজনীকরণ, ওজনীকরণ, দেখো ওজনী, এটা একটা সংযোজন বিক্রিয়া। দেখো কার কার ঘটে, অ্যালকেনের ঘটে, অ্যালকিনের ঘটে ওজনীকরণ, অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাইনের ঘটে, অ্যালকাইনের, মানে আমি যা যা পড়াচ্ছি তাই শুধু পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। অ্যালকাইন, অ্যালকাইন এবং বেনজিনের ক্ষেত্রে যে বেনজিন, এই তিনটার ওজনীকরণটা দেখলে হবে, আর কিছু লাগবে না। এখন অ্যালকিনের ওজনীকরণটা খুবই মজার। অ্যালকিন যদি আমি লিখলাম, দেখো অ্যালকিন ওজনীকরণ, প্রথমে আমি অ্যালকিন ওজনীকরণটা করবো। অ্যালকিনের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। অ্যালকিন ওজনীকরণ, অ্যালকিনের ওজনীকরণ, দেখো CH3 আমি দিলাম, CH2 দিলাম, দেন CH ডাবল বন্ড CH, একটু মনে রাখবা CH এখানে 2 নিলাম। যদি ওজনীকরণ করি, এই যে ওজনের যে তৈরি হবে, দেখো ওজনের যে তৈরি হচ্ছে এখানে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, কার্বন CCl4 এর উপস্থিতিতে ওজনের যে তৈরি হচ্ছে, দেখো এই জায়গাতে তুমি অ্যাকচুয়ালি ওজনীকরণ করলে, আমি তোমাকে কৌশলটা দেখাবো। ওকে ফাইন, এটা নিয়ে তোমার তো ওরিড হওয়ার কোনো দরকার নেই, কৌশলটা আমি দেখাবো, কিন্তু তুমি এটা নিয়ে এত বেশি ওরিড হওয়ার কোনো কারণ নেই, তুমি ডাইরেক্ট মুখস্থ করবা। এনাফ, শুধু কনসেপ্টটা আমার মাথায় রাখবা, কারণ উদ্দীপকে এটা কাজে লাগবে। আমি আবার বলছি উদ্দীপকে এটা কাজে লাগবে, উদ্দীপকে কাজে লাগবে। তো তুমি একটু দেখো, এখানে যখন আমি বিক্রিয়াটা করাবো তখন দেখো এখানে CH3 লিখলাম, CH3 লিখলাম, দেখো ভালো করে, তারপর এখানে CH2 লিখলাম। ওকে ফাইন, দেন এখানে আমি লিখবো C, তো H লিখবো, তো দেখো এই জায়গাতে একটা অক্সিজেন ঢুকবে, এই জায়গাতে একটা এই জায়গাতে একটা অক্সিজেন ঢুকবে, এই জায়গাতে একটা অক্সিজেন ঢুকবে, এই জায়গাতে একটা অক্সিজেন ঢুকবে। তাহলে দেখো এই মাঝখানের যে জায়গাতে, এটা ওজোনাইট যৌগ, ওজোনাইট যৌগ, ওজোনাইট যৌগ, ওজোনাইট যৌগ, তাহলে ওজোনাইট যৌগ তৈরি করছে, ওজোনাইট যৌগ। তাহলে এই ওজোনাইট যৌগটা তখন এরপরে, মানে এর পরবর্তীতে হবে, এটার এখানে একটু নিচ থেকে এইভাবে দিচ্ছি, মানে এটা থেকে তখন যে ঘটনা ঘটবে, তখন দেখো এই জিঙ্কের উপস্থিতি, দেখো জিঙ্কের উপস্থিতি, জিঙ্ক এবং পানি, দেখো জিঙ্কের উপস্থিতিতে কী ঘটনা ঘটবে, দেখো এই জিঙ্ক অক্সাইড হয়ে যাবে। দেখো এই জিঙ্কটা এটার সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড, তাহলে আমি জিঙ্ক অক্সাইডটা আগে লিখলাম। জি, এখন দেখো এই মজার ঘটনা হচ্ছে, এখন টুইস্ট হচ্ছে এই জায়গাতে, এই মাঝখানে এখান দিয়ে ভাঙবে, এখান দিয়ে ভাঙবে, আর মাঝখান দিয়ে এখান দিয়ে ভাঙবে। তাহলে দেখো, তাহলে দুইটা কার্বনটা স্প্লিট হয়ে যাচ্ছে। দেখো এই যেই জায়গাতে দ্বিবন্ধন, ওই জায়গাতে স্প্লিট হয়ে যাচ্ছে, মানে বিভাজিত হয়ে যাচ্ছে। তো বিভাজিত হলে অ্যালডিহাইড হবে, তার মানে অ্যালকিনকে ওজনীকরণ করলে অ্যালডিহাইড হবে। এখন অ্যালডিহাইডের কোন কোন জিনিসটা হবে সেটা তোমাকে মাথায় রাখতে হবে, কিপ আপ মাইন্ড। তো তুমি একটু দেখো যে অ্যালডিহাইড যে হচ্ছে, এখন দেখো এখানে কয় কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, তাহলে এখানে CH3, দেখো CH2 CHO, তার মানে এটার নাম হচ্ছে মিথানেল, সরি প্রোপানেল, CHO প্রোপানেল, এই যে প্রোপানেল, প্রোপানেল, প্রোপানেল বা প্রোপানেলডিহাইড, দেন প্লাস এখানে HCHO, তার মানে হচ্ছে মিথানেল, এই যে মিথানেল, মিথানেল। তো তাহলে দেখো তুমি খুবই মজার ট্রিক্স, মানে পরীক্ষায় যেটা আসবে সেটা একটু মাথায় রাখবা। তাহলে তোমার এখানে একটা ট্রিক্স শিখে দিচ্ছি, যে যে জায়গাতে দ্বিবন্ধন থাকবে এই জায়গাকে ভেঙে এই পাশে একটা অ্যালডিহাইড, এই পাশে একটা অ্যালডিহাইড, এনাফ। তো এখন দেখো মজার ঘটনা, দেখো উদ্দীপক কীভাবে আসে পরীক্ষায়, মানে এই জিনিসটা থেকে উদ্দীপকটা কীভাবে আসে তুমি একটু দেখো, এই জিনিসটা থেকে উদ্দীপকটা কীভাবে আসে আমি একটু দেখাচ্ছি।
দেখো এখানে একটা যৌগ দিলাম C4H8 দিলাম, তো দিয়ে তোমাকে আমি দিলাম এখানে যৌগ দিলাম সমানু, আর এখানে আমি তোমাকে দিলাম বি সমানু মানে এটা সমানু। দেখো এটাতে এবার দিলাম আমি ওজনীকরণ দিলাম, আর এখানে আমি দিলাম যে দুইটা M যৌগ তৈরি হবে, আর এখানে আমি দিলাম যে একটা পি আর একটা কিউ যৌগ তৈরি হবে, ওজনীকরণ, সেম ওজনীকরণ। এখন তুমি দেখো, তাহলে তুমি এখন তোমার কমন সেন্স থেকে তুমি কোনটা মানে দ্বিবন্ধনের অবস্থান কোনখানে তুমি বলতেই পারবা। উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক, এই যে উদ্দীপক মানে এখান থেকে তুমি অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা। দেখো কিভাবে বুঝতে পারবা, দেখো একটু ভালো করে খেয়াল করো যে এই জায়গাতে যদি তুমি দেখো যে CH3 CH ডাবল বন্ড CH দেন CH3, তো এটাকে যদি ওজনীকরণ করো এবং তুমি জিঙ্ক আর পানি একসাথে দিয়ে দাও, আর এত কিচ্ছাখানির দরকার নেই, ভাঙ্গাভাঙ্গির কোনো দরকার নেই, কনসেপ্টটা বুঝো। তাহলে তোমাকে স্যার বললাম যে দ্বিবন্ধন যেখানে থাকে সেখানে স্প্লিট হবে, তাহলে এটা কয় কার্বনওয়ালা, 2 কার্বনওয়ালা, এটা কয় কার্বন, 2 কার্বন, তাহলে দুইটা এই যে CH3CHO, তাহলে আবার এখানে CH3CHO, এখানেও CH3CHO হবে, তাহলে দুটোটা একই জাতীয় যৌগ, তাহলে এখানে দুটোটা একই, যে তার মানে 2HM, তার মানে এই যৌগটা কি করবে, জ্যামিতিক সমানতা দেখাবে, আর এটা জ্যামিতিক সমানতা দেখাবে না। কেন দেখাবে না, কারণ এই যৌগটা হচ্ছে কি বলো, এই যে CH3 CH2 CH ডাবল বন্ড CH3, তো তুমি যদি এটাকে ওজনীকরণ করো তাহলে জিঙ্কের সাথে বিক্রিয়া দিয়ে, তার পানির সাথে বিক্রিয়া দিয়ে, এত কিছু এখানে দরকার নাই, তুমি শুধু কনসেপ্টটা, তাহলে এখানে CH3 CH2 CHO আর একটা হচ্ছে HCHO। তো তুমি একটু দেখো এখন তোমার মনে মানে তুমি কনসেপ্টটা খাটাও যে খুবই সহজে যে এখানে একটা যৌগ একটা আরেকটা যৌগ কমওয়ালা, মাথায় ঢুকছে? এই যে কনসেপ্টটা, বেসিকটা বোঝা, এটা হচ্ছে বেসিক। এইভাবে তুমি সহজে উদ্দীপকগুলো কি করতে পারবা, সলভ করতে পারবা। দেখো কনসেপ্ট যদি বুঝে যাও তাহলে উদ্দীপকটা সলভ করা কোনো ব্যাপার না, ব্যাপার না মানে ব্যাপার না, সোজা কথা, ব্যাপার না মানে ব্যাপার না, সোজা কথা। এখন দেখো আরেকটা জিনিস তোমাকে একটু রাখতে হবে, আরেকটা দেখা ওজনীকরণ দেখাই, যেমন তো CH3, তো একটু মাথা রাখো প্লিজ, আমি তো রিকোয়েস্ট করতেছি যে এই কনসেপ্টগুলো যদি ভালো করে বুঝো, তোমাকে যেরকম ম্যাথ দেওয়া হোক না কেন, যেরকম করা হোক না কেন, তোমাকে কেউ আটকাতে পারবে না। CH2 দিলে ডাবল বন্ড দিলাম, C দিলাম, এখানে CH3 দিলাম, আর এখানে CH3 দিলাম। একটু খেয়াল করো, যখন এই জায়গাতে দ্বিবন্ধনটা থাকবে, মানে এই জায়গাতে দ্বিবন্ধনটা থাকবে, মানে এই জায়গাতে দ্বিবন্ধনটা থাকবে, তখন দেখো এই পাশে একটা মানে এই পাশে একটা তৈরি হবে। দেখো এটাকে যদি ওজনীকরণ করো তখন তুমি দেখো, এই তোমার কনসেপ্টটা মাথায় রাখো, দেখো এই ওজনীকরণ যখন করবা তখন দেখো এই জায়গাতে তো ও ঢুকবে, তো এই জায়গাতে তখন দেখো এই CH তো CH2, তো তাহলে এখানে একটা O, তাহলে আমি C, এখানে একটা O, এখানে একটা O, এখানে ঢুকবে, এখানে কিছু নাই, তাহলে এখানে একটা CH3, এখানে একটা CH3, তাহলে এই মাঝখান দিয়ে যে জায়গাতে দ্বিবন্ধন সেই জায়গাতে ঢুকছে। এখন যদি এটার সাথে যদি CCl4 তো থাকবে, এটা নিয়ে আর কিছু করার নাই, দেন জিঙ্ক আর পানির সাথে যদি বিক্রিয়া দাও তাহলে তুমি দেখো এই জায়গাতে এটা ভেঙে যাবে, তাহলে ভেঙে গিয়ে দেখো এই জায়গাতে ভাঙবে, এই জায়গাতে ভাঙিয়ে দেখো এই জায়গাতে ভেঙে এটা এখানে হবে, আর এই জায়গাতে ভেঙে এটা হবে। তখন দেখো একটা অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে, একটা HCHO উৎপন্ন হচ্ছে অ্যালডিহাইড, আরেকটা উৎপন্ন হচ্ছে CH3COCH3, তাহলে CH3 COCH3, তার মানে একটা হচ্ছে অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড আর আরেকটা কিটোন, তাহলে তাহলে এটা হচ্ছে মিথানেল আর এটা প্রোপানন কেন, কারণ কয় কার্বন বলো তো, প্রোপানন কয় কার্বন বলো, 3 কার্বন, এই যে প্রোপানন। তো তাহলে এখন আমাকে বলো, যদি 4 কার্বনওয়ালা কোনো একটা যৌগ থাকে, যদি একটা অ্যালডিহাইড আর একটা কিটোন হয়, মনে রাখবা অ্যালডিহাইড কিটোন থেকে সক্রিয় বেশি, মনে রাখবা এখানে বেসিক মনে রাখবা, অ্যালডিহাইড কিটোনের চেয়ে সক্রিয় বেশি, এই অ্যালডিহাইড কিটোনের চেয়ে সক্রিয় বেশি, এই অ্যালডিহাইড লিখবা, অ্যালডিহাইড কিটোনের চেয়ে সক্রিয় বেশি, কিটোনের চেয়ে সক্রিয়। দেখো আমি কিন্তু পুরো একটা প্যাকেজ পড়াচ্ছি, কেন প্যাকেজ পড়াচ্ছি, কারণ কোন জিনিসটা কোনটার পরে আসে, কিভাবে আসে সেই জিনিসটা তোমাকে আমি ব্যাখ্যা করতেছি। দেন তুমি আমার উদ্দীপক দেখলে তোমার কাছে পান্তাবাদ, কারণ উদ্দীপকগুলো এইভাবেই আসে, এগুলো থেকে ভেঙে আসে। একটু মনোযোগ সহকারে, আমি হয়তো একটু দ্রুত বলতেছি, তুমি একটু ভিডিওটা দরকার করলে পজ করে আস্তে আস্তে 1 বার 2 বার 3 বার শুনবা, দেখবা যে একদম ক্লিয়ার। কেউ কখনো এরকম করে পড়াবে না ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। যদি আমার মতো এইভাবে করে পড়ো একদম দেখবে তো জৈব যৌগটা অনেক সহজ। তো তাহলে একটু খেয়াল করো যে পরীক্ষায় কী আসবে, বলবে যে এটা পি একটা কিউ দেবে, তো বলবে যে অমুক তমুকের চেয়ে বেশি সক্রিয়, ব্যাখ্যা করো। তো সক্রিয়তার তোমার অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি, তাহলে একই সাথে আমরা সক্রিয়তাও ক্লিয়ার করে ফেলি। দেখো অ্যালডিহাইড ও কিটোন মানে এটার সাথে সারাউন্ডিংস, মানে এটার সাথে সাথে সক্রিয়তার ব্যাপারটাও পড়ে ফেলতে হবে। তাহলে দেখো অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা,
মানে ওই টপিকের সাথে রিলেটেড, ওজনীকরণের সাথে রিলেটেড। তাহলে অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা দেখো, অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা দেখো, অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা, কিটোনের সক্রিয়তা একটু খেয়াল করো। দেখো এই অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তা যদি তুমি পড়ো তাহলে পুরো বিষয়টা তোমার কাছে একদম পান্তাবাদ, মানে পুরো ব্যাপারটা তোমার কাছে পান্তাবাদ, আর কোনো ঝামেলা নেই। তাহলে এখন কীভাবে পান্তাবাদ আমি একটু বলতেছি, তুমি একটু দেখবা যে পান্তাবাদ কীভাবে, একটু ভালো করে খেয়াল করো। এই অ্যালডিহাইড বা কিটোনের দুটোটাতে সিও কি মূলক আছে, সিও মূলক আছে, মানে কিটোন মূলক। দেখো এখানে একটা আর, দেখো এটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তো এটা মিথানল। এখন তুমি একটু খেয়াল করো যে এই কার্বনিন মূলকের চার্জের ঘনত্বের উপর অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা নির্ভরশীল। অ্যালডিহাইড মূলকে কিটোনের সক্রিয়তা কিসের উপর নির্ভরশীল? কার্বনিন মূলকের, কার্বনের চার্জের ঘনত্বের উপর। দেখো এই কার্বনিন মূলকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে এই অক্সিজেনটা আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়, আর এই অংশটা আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়। তো তাহলে এবার একটু চিন্তা করো যে এই জায়গাতে যদি একটা আর থাকে, সি থাকে, ডাবল বন্ড ও থাকে, এখানে একটা এইচ থাকে, তার মানে এটা হচ্ছে মিথানল, এটা মিথানল। এটা হচ্ছে সক্রিয় বেশি হবে কেন? কারণ এর চার্জের ঘনত্ব, কার্বনের চার্জের ঘনত্ব কমানোর জন্য কোনো আর মূলক নাই, আর হচ্ছে ইলেকট্রন দাতা। তাহলে এখানে এটা আংশিক নেগেটিভ, এটা আংশিক পজিটিভ। তো পজিটিভ হলে এটা যখন এটার ঘনত্বটা কমায়, মানে এ যখন এর ঘনত্বটা কমিয়ে ফেলে তখন সক্রিয়তাটা কমে যায়। তো কিটোনের ক্ষেত্রে কী ঘটনা ঘটে যে আর, তো এখানে সি ডাবল বন্ড ও, এখানে আর, তাহলে এই জায়গাতে ইলেকট্রনের ঘনত্বটা কম, ফলে এই মানে চার্জের ঘনত্বটা এই আরটা আরও বেশি কমায় ফেলে, দুই দিক থেকে আর আছে। তাহলে এই মনে রাখবা কিটোনে কী করে, দুই দিক থেকে আর থাকার কারণে, যে দুই দিক থেকে আর থাকার কারণে তার সক্রিয়তা আরও কমে যায়। তো তার মানে মিথানলের সক্রিয়তা সবচেয়ে বেশি, দেন ইথানল বা প্রোপানল, বিউটানল, এটা দেন কিটোনের সক্রিয়তা সবচেয়ে কম। তাহলে মনে রাখবে অ্যালডিহাইড বা কিটোন, তোমাকে যদি বলো অমুক তমুকের চেয়ে শক্তিশালী বেশি ইথানলটা, তাহলে এখানে মিথানলটা ইথানলের চেয়ে সক্রিয়, আবার ইথানলটা কিটোনের চেয়ে সক্রিয়, যে কোনো কিটোনের চেয়ে সক্রিয়। এইভাবে তুমি সক্রিয়তাটা নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবা। তাহলে তুমি কীভাবে লিখবা? তুমি লিখবা যে আমরা জানি যে অ্যালডিহাইড এবং কিটোন উভয় যোগে কার্বনিন মূলক রয়েছে, তাহলে কার্বনিন মূলকের সক্রিয়তা নির্ভর করে কার্বনের চার্জের ঘনত্বের উপর। যেহেতু মিথানলে কোনো অ্যালকাইল মূলক নাই, মানে আর মূলক নাই, তাহলে কার্বনের চার্জের ঘনত্ব কমায় না। কিন্তু ইথানল বা প্রোপানল এখানে আর অ্যালকাইল মূলক থাকে, সেটা কার্বনের চার্জের ঘনত্বটা কমিয়ে দেয়, ফলে সক্রিয়তা কমে। আর কিটোনের মধ্যে দুই দিক থেকে, অর্থাৎ কার্বনিন মূলকের দুই পাশে আর মূলক থাকে, ফলে কার্বনের সক্রিয়তা বা কার্বনের চার্জের ঘনত্ব আরও কমিয়ে দেয়, ফলে সক্রিয়তা হ্রাস পায়। এনাফ, আর কিচ্ছু লেখা লাগবে না। তাহলে এক ডিলে কয় ভাগই? 3-4 ভাগই হয়ে গেল। তাহলে একটা ওজনীকরণ শিখেলাম, একটা ওজনীকরণ। দেখো এই ওজনীকরণটা শিখেলাম। এখন দেখো এই অ্যালকিনের ওজনীকরণটা শিখেলাম, এবার হচ্ছে অ্যালকাইনের ওজনীকরণ। মনে রাখবো অ্যালকাইন, যদিও এটা কখনো আসে না, তারপরেও তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। অ্যালকাইনের ওজনীকরণ যদি হয়, দেখো CH3, এবার লিখবো অ্যালকাইনের ওজনীকরণ। দেখো অ্যালকাইনের ওজনীকরণ, অ্যালকাইনের ওজনীকরণ। আচ্ছা অ্যালকাইনের ওজনীকরণ পরীক্ষা আসে না, পড়াবো না। অ্যালকাইনের ওজনীকরণটা যেহেতু পরীক্ষা আসে না, আমার তো মানে পরীক্ষা যেটা আসবে সেটাই পড়াবো, শেষ সোজা কথা। তাহলে এবার বেনজিনের ওজনীকরণটা মাস্ট আসবে। বেনজিনের, দেখো আমি বেনজিনের ওজনীকরণ, বেনজিনের ওজনীকরণ, বেনজিনের ওজনীকরণ। তাহলে দেখো বেনজিনের ওজনীকরণটা কি? এই বেনজিনে কার্বন, তো এখানে, তো এখানে একটা কার্বন, 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 তাহলে এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। এখন প্রতিটা জায়গায় একটা একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তুমি একটু চিন্তা করো, মানে প্রতিটা জায়গায় একটা একটা হাইড্রোজেন আছে। তো এখন আমাকে বলো যে বেনজিনে যদি ওজনীকরণ করো, 3টা ওজনীকরণ যোগ, তাহলে দেখো ট্রাই ওজোনাইড যৌগ, মানে 3টে ওজোনাইড যুগবে। এখন তোমার আসলে এত ইচ্ছা খানির দরকার নেই, আমি তোমাকে আগে বেসিকটা দেখাই। যে কার্বন লিখলাম, কার্বন লিখলে কার্বন, 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 কার্বন লিখলে এখানে। এখন দেখো যে জায়গাতে দ্বিবন্ধন আছে, মানে যে জায়গাতে দ্বিবন্ধন আছে, তাহলে এই জায়গাতে কি হবে? সেই জায়গাতে, যে জায়গাতে দ্বিবন্ধন আছে, এই জায়গাতে ওজোনাইড যৌগ তৈরি হবে। ও এখানে, ও এখানে, ও এখানে একটা, ও এখানে, তাহলে এই দ্বিবন্ধন এখানে আছে, তাহলে এখানে একটা ও এখানে, দেন এখানে একটা, দেন এখানে একটা, এখানে, তাহলে এখানে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এখানে একটা ও, দেন এখানে, দেন এখানে। তারপর দ্বিবন্ধন যেই জায়গাতে আছে, দেখো দ্বিবন্ধন যেই জায়গাতে আছে, মানে দ্বিবন্ধন যে জায়গাতে, এটাকে আমি অন্য কালে দিয়ে লিখি যাতে করে তুমি বুঝতে সুবিধা হয়। এখানে কার্বনের ভিতরে যে দ্বিবন্ধন আছে, এটা দ্বিবন্ধন, এটা, তাহলে এখানে একটা একক বন্ধন, এখানে একটা একক বন্ধন, এখানে একটা একক বন্ধন। তো তুমি একটু চিন্তা করো, প্রত্যেকটা জায়গায় মানে প্রতিটা কার্বনে একটা একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা যোজনী 4 মিলাইতে হবে, হাইড্রোজেন যোজনী 4 মিলাইতে হবে। এখন দেখো এই কার্বনের ভিতরে যে জিঙ্কের উপস্থিতি থাকে, 3টা জিঙ্ক থাকে,
আর পানি যদি থাকে, তুমি একটু খেয়াল করো, 3টা জিঙ্ক কী করবে, 3টা অক্সিজেনের সাথে 3টা জিঙ্ক অক্সাইড, দেখো 3টা জিঙ্ক অক্সাইড তৈরি হচ্ছে। ফাইন, ওকে ফাইন, 3টা জিঙ্ক অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে জিঙ্ক অক্সাইডকে আমি একটু আলাদা করে লিখলাম, 3টা জিঙ্ক অক্সাইড তৈরি হচ্ছে প্লাস। এখন দেখো এই কার্বনের দিকে তাকাও, এখন দেখো তোমার মূল পয়েন্টটা কোথায়। এই জায়গাতে যদি ভাঙো তুমি, এই জায়গাতে যদি তুমি ভাঙো, মানে এটা কীভাবে ভাঙতেছে দেখো, এই পয়েন্টটা এভাবে ভেঙে যাচ্ছে, এই পয়েন্টটা এখান থেকে এটা ভেঙে যাচ্ছে, আর এই পয়েন্টটা এখান থেকে ভেঙে যাচ্ছে। তাহলে দেখো প্রতিটা জায়গাতে সিএচও, তার মানে দেখো সিএচও, এখানে একটা সিএচও, তাহলে প্রত্যেকটা জায়গাতে সিএচও আর অক্সিজেনটা চলে যাচ্ছে জিঙ্কের সাথে। তো তাহলে 3টা, এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। এটার নাম কি বলতো, গ্লাইঅক্সাল যৌগ। কি যৌগ তৈরি হচ্ছে, গ্লাইঅক্সাল যৌগ তৈরি হচ্ছে, গ্লাইঅক্সাল যৌগ তৈরি হচ্ছে। তাহলে এই যে গ্লাইঅক্সাল যে তৈরি হচ্ছে, তোমাকে যেটা মাথায় রাখতে হবে, গ্লাইঅক্সাল, এটা হচ্ছে গ্লাইঅক্সাল তৈরি হচ্ছে, ঠিক আছে, গ্লাইঅক্সাল। কি যৌগ তৈরি হচ্ছে, গ্লাইঅক্সাল। এই গ্লাইঅক্সালটা 3ভাবে তৈরি হচ্ছে। এখন দেখো পরীক্ষাতে তোমার এত কিচ্ছা কাহিনী করে তো তোমার টাইম নেই, তাহলে তুমি ডিরেক্ট লিখবে, দেখ কোনো কথাবার্তা ছাড়া। এখন দেখো সরাসরি ডিরেক্ট, সরাসরি তুমি লিখবা। এই দেখো এই বেনজিন C6H6 লিখবে, তো এই যে C6H6 লিখবে, তো এই ওজনীকরণ যদি করে বেনজিনের সাথে 3 অণু ওজনীকরণ, চোখ বন্ধ করে এই যে CHO এই যে CHC, এই যে CHO আর এখানে CHO, শেষ, 3 অণু শেষ, আর কিচ্ছু লেখার দরকার নেই। 3টা জিঙ্ক অক্সাইড শেষ, আর একদম কিচ্ছু লেখার দরকার নেই। এটা হচ্ছে গ্লাইঅক্সাল, দ্যাটস এনাফ। এই গ্লাইঅক্সাল যৌগ তৈরি, তার মানে এত কিচ্ছা কাহিনী করার তোমার দরকার নেই। তুমি মনে করবা যে যদি বেনজিন যৌগ ওজনীকরণ করা হয় গ্লাইঅক্সাল তৈরি হবে, সোজা কথা। বেনজিন ওজনীকরণ করলে গ্লাইঅক্সাল তৈরি হবে, বেনজিন ওজনীকরণ গ্লাইঅক্সাল তৈরি হবে, বেনজিন ওজনীকরণ করলে গ্লাইঅক্সাল তৈরি হবে, দ্যাটস ইট। মুখস্থ, ঠান্ডা মুখস্থ। বেনজিন ওজনীকরণ এটা লিখবে, দ্যাট এটা। এত কিচ্ছা কাহিনী তোমার দরকার নেই, এটা বুঝার জন্য তোমাকে দেখালাম। বাট তুমি চোখ বন্ধ করে মুখস্থ করবা যে বেনজিনকে ওজনীকরণ করলে গ্লাইঅক্সাল তৈরি হয়, এনাফ। এলডিআর এটা একটা এনাফ, আর কিচ্ছু লাগবে না। ফাইন, আর কোনো ঝামেলা লাগবে না, আশা করি বুঝতে পেরেছো। তাহলে বেনজিন ওজনীকরণটা তোমাকে ক্লিয়ার করলাম, ওকে ফাইন। এবার আসো, এবার আমরা দেখবো, দেখি এরপরে এই গ্রিগনার বিকারকের ব্যাপারটা দেখাবো, আসো। এই যে বেনজিন ওজনীকরণ করে একদম ডাইরেক্ট, কোনো কথাবার্তা ছাড়া, সরাসরি C6H6 বসাই দিয়েছো, যে C6H6কে ওজনীকরণ করলে, যে C6H6কে ওজনীকরণ করলে কি উৎপন্ন হয়, গ্লাইঅক্সাল তৈরি। আর কিচ্ছু লাগবে না, তোমার ঝামেলা করতে হবে না, কোনো কিছু ঝামেলা করতে হবে না। ফাইন। তো তখন তো একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন দিছে এখানে, ওজোনালাইসিস বিক্রিয়া অ্যালকিন থেকে প্রোপানল। দেখো একটা প্রশ্ন, এটা ইয়াতে আসছে, অ্যাডমিশন টেস্টে আসছে। আমি একটু তোমাকে একটু দেখাই, দাঁড়াও একটু দেখাই, এটা তোমাকে একটু দেওয়া দরকার, নাহলে আবার বলবো যে স্যার আমাদেরকে এটা পড়ায় নাই। কি রে, আর ছোট হয় না? আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো এই কোয়েশ্চেনটা আমি একটু তোমাকে দেখাই। এই কোয়েশ্চেনে অনেকে ঝামেলা হতে পারে। আচ্ছা ফাইন, এবার আসো, এগুলো দেখো, এগুলো একটু দেখো। তো এখন আমাকে বলো, এই যৌগটাতে আমি একটু বুঝিয়ে দেবো তোমাদেরকে, যদিও এটা তোমার টপিকের বাহিরে, তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এই কোয়েশ্চেনের দিকে তাকাও। এই কোয়েশ্চেনটা বলছে ওজোনালাইসিস প্রক্রিয়ায় অ্যালকিন এবং, দেখো ওজোনালাইসিস প্রক্রিয়া, এখানে প্রশ্ন বলছে, দেখো ওজোনালাইসিস প্রক্রিয়ায় অ্যালকিন ও প্রোপানল, অ্যালকিন থেকে প্রোপানল ও প্রোপানন পাওয়া যাবে। এখন দেখো প্রোপানল যদি পাইতে হয়, তুমি একটু খেয়াল করো, প্রোপানল এবং প্রোপানন পাবে। তাহলে প্রোপানলও পাবা, প্রোপাননও। তাহলে কয় কার্বন হবে বলো, 3 কার্বন 3 কার্বন, 6 কার্বনওয়ালা যৌগ হবে। তো তুমি একটু চিন্তা করো, তাহলে এখানে কয় কার্বন আছে, 2 কার্বন 2 কার্বন। তাহলে এটা তো প্রশ্নই আসে না, হবে না, এটা হবে না, এটা প্রশ্নই আসে না, এটা হবে না। তাহলে এখানে কয় কার্বন, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, তাহলে এটাও হবে না। আচ্ছা সরি, 6 কার্বন, এখানে 6 কার্বন কেমনে, আমি দেখাচ্ছি, সরি 6 কার্বন হবে। 6 কার্বন কেমনে হবে দেখাচ্ছি, এটা 6 কার্বন। দেখো এখানে 2 কার্বন, এখানে 2 কার্বন 3 কার্বন 2 কার্বন 6 কার্বন। আচ্ছা 6 কার্বন তো হয়েছে, ফাইন। কিন্তু দেখো এই দোনোটার স্ট্রাকচার দুই দিক থেকে সমান, তাহলে মাঝখান দিয়ে ভাঙলে দোনোটা একই যৌগ হবে। তাহলে একই যৌগ তো এখানে হচ্ছে না, তার মানে প্রোপানল আর একটা প্রোপানল, তাহলে এটাও হবে না, এটাও আনসার হবে না। তাহলে এই কোশ্চেনের দিকে তাকাও, এখানে কয় কার্বন, 1 কার্বন, এখানে 5 কার্বন, তাহলে এটাও হবে না। তো আনসার তো আমি পাই গেছি, এটা আনসার। তার মানে না বুঝতে পারলে সহজভাবে আনসার পাওয়া যায়। তারপর আমি বুঝাচ্ছি, দেখো এটা কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে, দেখো এই জায়গায় যদি ভাঙো, তাহলে এখানে ভাঙো, তাহলে 3 কার্বনওয়ালা, তাহলে প্রোপানল তুমি পাচ্ছ। আর বলছিলাম যে এটা যখন হবে, তখন এখানে একটা CH3 হবে, আর এখানে একটা CH3 হবে। তাহলে CH3 CO দেন CH3, তার মানে কি প্রোপানন হচ্ছে। সো আনসার ইজ দ্য রাইট আনসার। এখান থেকে বেসিক, মানে যেখানে দ্বিবন্ধনটা মানে ভাঙবে সেই জায়গাতে তোমার বাকিগুলো তৈরি হবে। এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে, এনাফ। আর কোনো কিছুর দরকার হবে না। এই ব্যাপারটা যদি বুঝতে পারো এনাফ।
যদি একটু মাথা খাটাও, আমি বারবার বলছি একটু যদি মাথা খাটাও, মানে কনসেপ্টটা যদি একটু মাথা খাটাও, তুমি যদি কনসেপ্টটা বুঝে বুঝে পড়ো বা একটু মাথা খাটাও, আমি চাই না যে এটা 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 উঠে যাক, এটা দরকার নাই। দেখা যাচ্ছে ওকে ফাইন, একটু দেখো, সেটা তো আমি মুছে দিতে পারি এখান দিয়ে, একটু মুছে দিচ্ছি যে হ্যাঁ এটা যাতে, হ্যাঁ ফাইন। এখন দেখো এই জায়গাতে আমি কি লিখতে পারি, দেখো এই জায়গাতে আমি CH3 আর এখানে CH3, ফাইন। এই যে এখান থেকে তখন বুঝে গেল, তাহলে এখানে একটা CH3 CH2 CHO, আর এই জায়গাতে উৎপন্ন হবে প্লাস CH3 CO CH3। এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, এই ব্যাপারটা একটু মাথায় রাখলেই হবে, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। ওকে, কনসেপ্টটা বুঝলে সোজা, আর কনসেপ্টটা না বুঝলে অনেক কঠিন। আসো এবার হচ্ছে আমরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া করবো। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, দেখো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া যদি যাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি যাবো একটু দেখাচ্ছি। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া যখন যাব তখন সেক্ষেত্রে আমরা কিটোন মূল অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন, দেখো এখন আমাদের বিক্রিয়ার কৌশলটা হচ্ছে, তাহলে একটা বিক্রিয়ার কৌশল জানলাম, এবার দ্বিতীয় কৌশলটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। দেখো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, দেখো সংযোজন বিক্রিয়া একটু মাথায় রাখো, সহজ হবে। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, এখন দেখো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা কি, সেটা হচ্ছে কার্বনিক মূলক যাদের কাছে আছে, যে কার্বনিক মূলক যে যৌগের কাছে আছে তাদের দেখো এই জায়গাতে নেগেটিভ চার্জের চার্জ সৃষ্টি হবে, আর এই জায়গাতে পজিটিভ নেগেটিভ চার্জ, আর এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হবে। তাহলে এখানে এটা নিউক্লিয়, তার মানে কি নিউক্লিয়াস এটা পজিটিভ, এই কারণে এখানে আক্রমণ করবে, তাহলে এটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। মানে কার্বনিক মূলকে, সিও মূলকে কার্বনিক মূলক বলে, এই মূলকে যদি কেউ যুক্ত হয় তখন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বলে। এটাকে কি বলে বলো তো? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কনসেপ্টটা একটু মাথায় রাখবা, ওকে, তাহলে তোমার জন্য সুবিধা হবে, একটু সুবিধা হবে, কনসেপ্টটা যদি মাথায় রাখবা। ওকে ফাইন, আর কিছু লাগবে না। এখন দেখো এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পৌঁছে গ্রিগনার্ড বিকারক থেকে, এটা সবচেয়ে জ্বলন্ত উদাহরণ। গ্রিগনার্ড বিকারক থেকে দেখো, গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি, দেখো 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালকোহল প্রস্তুতি, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এই বিক্রিয়া থেকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, এনাফ, আর কিছু লাগবে না। গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তো তাহলে একটু চিন্তা করো যে গ্রিগনার্ড বিকারক থেকে তুমি প্রস্তুতি কীভাবে করো। দেখো এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যারাইল মানে বেনজিন বলে থাকবে, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে গ্রিগনার্ড বিকারক বলে, একটু মনে রাখবা, গ্রিগনার্ড বিকারক বলে, একটু মনে রাখবা যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে। আমি আবার বলছি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলে বলো তো? গ্রিগনার্ড বিকারক বলে। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাহলে এখান থেকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রিতে যদি তুমি 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাও, তাহলে একটু প্রস্তুতি দেখো কীভাবে হচ্ছে, কনসেপ্টটা ক্লিয়ার করো, একটু ক্লিয়ার করলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটু ক্লিয়ার করে দেখো, এখানে তুমি HC ডাবল বন্ড ও এখানে H দাও, তাহলে তুমি একটু খেয়াল করো যে এই জায়গাতে যদি গ্রিগনার্ড বিকারে ঢুকে যে RMgX ঢুকে, এখানে R এর মানটা তুমি চাইলে মিথাইল ইথাইল প্রোপাইল যে কোনো দিতে পারো। দেখো এখানে এটা আংশিক, এটা যখন এইভাবে যাবে তখন এটা আংশিক নেগেটিভ, এটা আংশিক পজিটিভ। তাহলে এই জায়গাতে যখন এটা ভাঙে, মানে এই অ্যালকাইল মূলকটা যখন ভাঙে, তখন দেখো এই অ্যালকাইল মূলকের মধ্যে এটা হবে পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তো নেগেটিভটা পজিটিভের কাছে যাবে। তো তাহলে এখানে দেখো এটা যখন বিক্রিয়া করে তখন তাপ দিলে তখন দেখো এইখানে H তো, এখানে C তো, এখানে R ঢুকে, আর এখানে ডাবল বন্ড, এই যে এটা, এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে OMgX হয়ে যায়, ওমাগো, এই যে OMgX হয়ে যায়, OMgX, আর বাকিটা H এখানে থাকতেছে। তাহলে এবার যখন বিক্রিয়া করে তখন একটু খেয়াল করো, পানির উপস্থিতি যখন বিক্রিয়া দাও তখন দেখো কী ঘটনা ঘটবে,
এই এমজিওএক্সটা, যে এমজিওএক্সটা মানে ওএমজিএক্স যেটা আছে সেটা কি হয়ে যায় দেখো, এই ওএমজিএক্সটা এটার সাথে বিক্রিয়া করে দেখো এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, এই যে হাইড্রোক্সি হ্যালাইড, তার মানে এটা কমন যোগ হবে যে ম্যাগনেসিয়াম হাইড্রো, এই পানিতে দুইটা মূলক থাকে, একটা হচ্ছে H+ মূলক আর একটা হচ্ছে OH মূলক পানির মধ্যে। এই মূলকের মধ্যে OH-টা এটার সাথে বিক্রিয়া করে, তাহলে বাকি অংশটা কি করবে, এই বাকি অংশটা তুমি দেখো একটু ভালো করে খেয়াল করো, এই H এখানে থাকলো, এখানে C থাকলো, এখানে A দেখো এই H-টা এখানে চলে যায়, তাহলে OH এখানে হয়ে যাচ্ছে আর H এখানে হয়ে যাচ্ছে, তাহলে এখানে R, তাহলে এখানে RCH2OH, তার মানে কি এই RCH2OH, তো তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে এই কনসেপ্টে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তাহলে এখান থেকে কনসেপ্টটা তোমার মাথায় থাকবে, যদি মিথাইলের সাথে আমি আবার বলছি, মিথানলের সাথে যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বিক্রিয়া করে তাহলে 1 ডিগ্রি মিথানলের সাথে, আর মিথানলের চেয়ে যদি বেশি হয়, বিষয়টা যদি এমন হয় দেখো, তাহলে এখানে মনে রাখবা মিথানলের সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি তৈরি হবে, কিন্তু যদি ইথানল বা প্রোপানল হয় তাহলে 2 ডিগ্রি হবে, আর কিটোনের সাথে করলে 3 ডিগ্রি হবে। দ্যাটস ইট, এনাফ, আর কিচ্ছু লাগবে না, এনাফ। এখন দেখো এই জায়গা থেকে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে এই 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি যখন করবে, যে অ্যালকোহল প্রস্তুতি যখন করবা তখন একটু খেয়াল করো, দেখো 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতিতে কীভাবে হচ্ছে একটু মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো এখানে আর মানে CH3, দেখো CH3CH, তার মানে মিথানল ছাড়া যে কোনো অ্যালকোহলের সাথে, যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে এই যে কোনো এটার সাথে এই আর, তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি জিনিসটা, এই যে ডাবল বন্ড ও এখানে হচ্ছে H, তাহলে এখানে RMgX, তো বিক্রিয়া যদি করো তখন দেখো CH3টা বরাবর খাপের খাপ বসে যাবে, C তো এখানে OMgX বরাবর বসে যাবে, আর এই জায়গাতে কি ঢুকবে, R ঢুকবে, আর এই জায়গাতে H ঢুকবে, এই যে Rটা ঢুকছে, তাহলে এই MgX ঢুকছে। এখন পানির সাথে যদি বিক্রিয়া দাও, H2 এর সাথে যদি বিক্রিয়া দাও, তাহলে কি করতেছে দেখো, এই যে আগের মতো কাহিনী দিলে কি কাহিনী, এই দেখো এই CH3টা ঠিক থাকতেছে, Cটা ঠিক থাকতেছে, H ঠিক থাকতেছে, তাহলে এই জায়গাতে একটা R ঢুকবে আর এখানে OH হবে, আর এখানে ওই কমন যৌগ হিসাবে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, এই যে হ্যালাইড ঢুকবে। তো তার মানে দেখো এইটা মানে কি, এটা R, তাহলে এখানে C, আর এখানে H, এখানে OH, আর এই জায়গাতে একটা CH3, যে CH3, তাহলে কয় ডিগ্রি, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এই যে 2 ডিগ্রি অ্যালকোহল, এই 2 ডিগ্রি অ্যালকোহল আগে শিখেছিলাম। এখানে একটা আর মূলক, এটা একটা আর মূলক, CH3 কে আর মূলক বলা হয় অ্যালকোহল। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। এখন দেখো সেম জিনিসটা যদি আমি 3 ডিগ্রি বানাতে চাই, দেখো আমি যদি সেম জিনিসটা 3 ডিগ্রি বানাতে চাই, কিচ্ছু করবো না বাবারে, একদম 3 ডিগ্রি বানাবো, 3 ডিগ্রি বানাচ্ছি আমি, 3 ডিগ্রি বানাচ্ছি, সেম কাহিনী, আমি কিচ্ছু করবো না, 3 ডিগ্রি বানাবো, 3 ডিগ্রি বানাই, এটাকে কফি করে আমি 3 ডিগ্রি বানাচ্ছি, এটাকে আমি কফি করলাম, কফি করে আমি আবার 3 ডিগ্রি বানাচ্ছি, একটু ভালো করে খেয়াল কর। কনসেপ্টটা বুঝতে পারলে পানির মতো সোজাই, এখানে আমি রাখলাম, এটা আমি রাখলাম, একটু ভালো করে খেয়াল কর, এই 3 ডিগ্রি অ্যালকোহল, এখানে 2 ডিগ্রি পরিবর্তে আমি এটা কাটবো, কেটে আমি 3 ডিগ্রি বানাবো, এই 3 ডিগ্রি বানাচ্ছি, 3 ডিগ্রি, যে 3 ডিগ্রি। তো এখন আমাকে বল, এই 3 ডিগ্রি অ্যালকোহল যদি পেতে হয় তখন আমাকে এই জায়গাতে যে কাজটা করতে হবে, এটা কিটোন দিতে হবে, যে কিটোন, এই যে কিটোন, এখন এটা কিটোন হয়ে গেছে, তো কিটোন যখন হয় এই পাশে একটা আর, তখন এই H এর পরিবর্তে এখানে একটা আর লিখবো, আর বাকিটা সব পাওয়ার, তাহলে এই H এর পরিবর্তে এখানে একটা আর লিখবো, তো H এর পরিবর্তে যেখানে একটা আর দেশ, তাহলে এখানে একটা আর যদি দেশ, তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল হয়ে গেছে, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কনসেপ্টটা আগের মতোই। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা জানলাম, সেটা হচ্ছে যদি আমরা গ্রিগডেন বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই তাহলে অ্যালডিহাইড মিথানল দিতে হবে। 2 ডিগ্রি অ্যালকোহল যদি পেতে চাই তাহলে আমাকে মিথানল ছাড়া বাকি যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি তৈরি হবে। আর যদি কিটোন পেতে চাই, যদি 3 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই তাহলে কিটোনের সাথে আমাকে বিক্রিয়াটা দিতে হবে। দ্যাটস ইট, এনাফ। এই 3টে কথা মনে রাখবি, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। এই 3 ডিগ্রি এটা মনে রাখলেই হবে, আর কিচ্ছু লাগবে না। পরীক্ষা এটাই আসবে, এর বাইরে আর কিছু আসবে না। আমি আবার বলছি, পরীক্ষা এটাই আসবে, এর বাইরে কিছু আসবে না। যদিও গ্রিগডেন বিকারক থেকে যদিও অ্যালকেনও তৈরি করা যায়, আবার বেনজিনও তৈরি করা যায়, সেটা আমরা পরে পড়াবো। আমাদের মূল কথা হচ্ছে এটা আসবে কনফার্ম। আগামী ক্লাসে বেনজিন পড়াবো, বেনজিনটা তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন কনসেপ্টটা যদি বুঝতে পারিস তাহলে তোদের জন্য আর কোনো ব্যাপার না রে, মানে ব্যাপার না, সোজা কথা। এখন তোকে এটার পাশাপাশি শিখতে হবে কি, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য, অ্যালকোহলের পার্থক্য একসাথে শিখে ফেলবি, একসাথে শিখে ফেলবি লুকাস বিকারকের সাহায্যে। কার সাহায্যে? জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, যে গাঢ় HCl এর মিশ্রণকে, যে গাঢ় HCl এর মিশ্রণটাকে লুকাস বিকারক বলে। লুকাস বিকারক,
লুকাস বিকারক বলে, লুকাস বিকারক বলে। একটু মাথায় রাখবি যে জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলে। তাহলে দেখ এই লুকাস বিকারকের সাহায্যে আমরা খুব সহজে আমরা কি তৈরি করতে পারি? লুকাস বিকারকের সাহায্যে দেখ এই 1 ডিগ্রি অ্যালকোহলকে যে আর তো CH2 দেখ প্রথমে 3 ডিগ্রি তৈরি, 3 ডিগ্রি মানে হচ্ছে আর, এখানে C, এখানে আর, এখানে আর, এখানে X। এটার সাহায্যে লুকাস বিকারকের বিক্রিয়া দিই যে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl এর বিক্রিয়া দিই। এখানে এইভাবে দিই আমি জিঙ্ক ক্লোরাইড আর এখানে হচ্ছে HCl গাঢ় বিক্রিয়া। তাহলে এই আর তো এখানে C তো এখানে আর এখানে X, এখানে জাস্ট ক্লোরিন যুক্ত হবে, তবে এটা দ্রুত অদক্ষেপ পড়বে, সাদা অদক্ষেপ, যদি দ্রুত সাদা অদক্ষেপ পড়ে তাহলে মনে করবে 3 ডিগ্রি অ্যালকোহল। আর এখন দেখ আর কিছু লেখার দরকার নেই, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের ব্যাপারটা হচ্ছে এটা দ্রুত পড়বে, আর যদি 2 ডিগ্রি হয় তাহলে এখানে আর তো C তো এখানে একটা আর এখানে একটা H হবে, এখানে X প্লাস জিঙ্ক ক্লোরাইড। এর সাথে যদি লুকাস বিকারক দিই আমি Cl গাঢ় বিক্রিয়া দিই, তাহলে দেখো এখানে আর এখানে C এখানে আর এখানে একটা H এখানে Cl, জাস্ট Cl যুক্ত হবে। তাহলে এটাও অদক্ষেপ পড়বে, এটা 5 থেকে 10 মিনিট পরে, যে 5 থেকে 10 মিনিট পর 10 মিনিট পর বিক্রিয়া করবে। আমি আবার বলছি কয় মিনিট পর? 5 থেকে 10 মিনিট পর এটা বিক্রিয়া করবে। আবার বলছি কয় মিনিট পর? 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া করবে। না 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া করবে। আমি আবার বলছি 5 থেকে 10 মিনিট মানে পর বিক্রিয়াটা করবে। আর 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া দেয় না। আমি আবার বলছি যে 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া দেয় না। যে লুকাস বিকারের সাথে যদি বিক্রিয়া করো দেখ প্লাস এটা X হ্যালোজেন, এই যে জিঙ্ক ক্লোরাইড আর এখানে যদি HCl যদি গাঢ় দিস নো রিঅ্যাকশন এট 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নো রিঅ্যাকশন। বা তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা করবে, বাট এটা অনেকক্ষণ পরে বিক্রিয়া দেবে, মানে তাপমাত্রা বাড়ালে অনেক সময় লাগবে। দ্যাটস এই জিনিসটা যদি একসাথে পড়ে ফেলিস তাহলে তোমাকে উদ্দীপকটা যদি পেঁচায় দেয় অমুক তমুকের সাথে করে, তমুক সমুকের সাথে করে, তাহলে আর কোনো ঝামেলা নাই। তাহলে এই পয়েন্টটা করে এর পাশাপাশি 3টা বিক্রিয়া তোকে শিখতে হবে। এই 3টা বিক্রিয়া কি দেখ, এই 3টা বিক্রিয়া হচ্ছে এটা গেল। তাহলে এইগুলো উদ্দীপকগুলো আমি দেখাবো, আগে কনসেপ্টগুলো ক্লিয়ার কর। কনসেপ্ট আমি যা পড়াচ্ছি এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলে উদ্দীপকগুলো কোনো ব্যাপার না, সোজা কথা, একদমই ব্যাপার না ইনশাল্লাহ। তাহলে এবার আসো আমরা এরপরে আমি দেখাচ্ছি একটু, এরপরে তোমরা পজ মোড দিয়ে আস্তে আস্তে দেখবা যাতে করে তোমার কনফিউশন যাতে না থাকে আর কি, ঠিক আছে? অনেক সময় হয় কি অতিরিক্ত দ্রুত পড়তে গেলে মাথায় নাও কাজ করতে পারে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে। এখন দেখো আমরা কি দেখবো, 3টে বিক্রিয়া, একটা হচ্ছে ক্যানিজ, দেখ এগুলো কেন লাগবে, এটা লাগবে যে পরীক্ষা তোকে বলবে অমুক তমুকের সাথে বিক্রিয়া করে সমুকের সাথে করো না কেন, জাস্ট এই জন্যই তোকে লাগবে যে 3টে বিক্রিয়া, একটা হচ্ছে ক্যানিজেরও বিক্রিয়া, একটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। 2 নম্বর লাগবে ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া। এই 3টা লাগবে, কারণ এগুলো তোর পরীক্ষায় মানে তোকে উদ্দীপকগুলো যখন দেবে অমুকে দে তমুকে দে না, এই দে না কেন সেটা বোঝার জন্য 3টে বিক্রিয়া জানা লাগবে। অমুকে দে তমুকে দে না, দেখ এটা আমি সহজ করে তোকে এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া মানে কি, আলফা হাইড্রোজেন থাকবে। এখন দেখ এই আলফা হাইড্রোজেন যেগুলো থাকবে, দেখ এত কিছু কাহিনী দরকার না, কনসেপ্ট বুঝবি কাহিনী শেষ, আর কোনো ঝামেলা নেই। এই যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া তোর একটু মাথায় রাখবি। দেখ এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া জিনিসটা কি, অ্যালডিহাইডের অ্যালডো অ্যালকোহলের রল, তার মানে আলফা কার্বন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আলফা কার্বন কি, স্টুডেন্টরা তো আলফা কার্বনই চিনে না। দেখ তাহলে এই প্রথমে আমি পড়বো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, দেখ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা দেখ কে দিচ্ছে, দেখ এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া একটু মাথায় রাখো, তাহলে আর কিচ্ছু লাগবে না। অ্যালডোল কে দে না কনসেপ্টটা মাথায় রাখবে, কে দে না। আমি আবার বলছি কে দিচ্ছে না সেটা মাথায় রাখবে। দেখ এদিকে দেখো, আলফা কার্বন যুক্ত মানে আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ, অ্যালডিহাইড, এই বিক্রিয়াটা দেখ, এই যে অ্যালডিহাইড, এই বিক্রিয়াটা দে। এখন দেখ পরীক্ষাতে কিটন সহ ঝামেলাপূর্ণ আছে, আমি তোকে সহজ করে বুঝাচ্ছি। মানে যার কাছে আলফা হাইড্রোজেন, এখন আলফা হাইড্রোজেন জিনিসটা কি, দেখ কার্যকরীমূলক CHO, এটা কার্যকরীমূলক, অ্যালডিহাইড যেহেতু কার্য, তাহলে এই কার্যকরীমূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে তাকে কি বলা হয়, আলফা কার্বন বলা হয়। এই আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে, এই যে হাইড্রোজেন আছে, এই যে এখানে CH2, এই আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে, এটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এটা হচ্ছে কি কার্বন, আমি আবার বলছি এটা হচ্ছে আলফা কার্বন। কি কার্বন, আলফা কার্বন, এটা আলফা কার্বন।
এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে। তাহলে এই হাইড্রোজেনগুলো এখানকার এই হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন। তাহলে যাদের কাছে আলফা হাইড্রোজেন আছে মনে রাখবে আলফা হাইড্রোজেন হচ্ছে অম্ল, মনে রাখবে আলফা হাইড্রোজেন এটা একটা চিহ্ন দিয়ে মনে রাখবে যে আলফা হাইড্রোজেন অম্লীয় হয়। তাহলে এই যাদের কাছে আলফা হাইড্রোজেন আছে, তার মানে অ্যালডিহাইডগুলো আলফা হাইড্রোজেন যাদের কাছে আছে, তাহলে দেখ এই যাদের কাছে আলফা হাইড্রোজেন আছে তারা কি করবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কোনটা একটু ভালো করে খেয়াল কর। এই যে দেখ এইখানে CH3 CH2 এটাতে আলফা হাইড্রোজেন আছে, এটা তো আছে। তো এটা যখন বিক্রিয়া করবে দেখ একটু ভালো করে খেয়াল কর, এটা বিক্রিয়া করবে যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আমি কৌশল টৌশলে যাবো না, সহজ করে পড়াবো। দেখ এখানে যখন বিক্রিয়া করবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া করবে, তাহলে বিক্রিয়া করলে অ্যালডিহাইডের অ্যালডো অ্যালকোহলের রল, দেখ একটু ভালো করে খেয়াল কর। এই যে অ্যালডিহাইডের অ্যালডো অ্যালকোহলের রল, অ্যালডিহাইডের অ্যালডো অ্যালকোহলের রল একটু দেখ, এই দুটোটা মিলে দেখ এখানে ওই যুক্ত হচ্ছে আর এখানে CH, তাহলে অ্যালডিহাইডের অ্যালডো অ্যালকোহলের রল দুটোটা মিলে অ্যালডোল। এটাকে অনেক সময় অনেকে বলে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইডও বলা হয়। বিটা কেন, কারণ এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, বিটা হাইড্রোক্সি অ্যালকোহলও বলে, অ্যালডিহাইডও বলা হয়, দরকার নাই। তো আমার এখানে যেটা মাথায় তোকে রাখতে হবে সেটা হচ্ছে যে এই অ্যালডিহাইডের অ্যালডো, তাহলে এই যৌগটার নাম হচ্ছে অ্যালডোল, এটা হচ্ছে অ্যালডোল, এটা অ্যালডোল। অ্যালডোল কেন, অ্যালডোল, তাহলে অ্যালডোল কেন, অ্যালডিহাইডের অ্যালডো অ্যালকোহল, এটাকে আমরা বলতে পারি 1 টাকা 2টা 3, তা 3 হাইড্রোক্সি বিউটানেল, যে বিউটানেলও বলতে পারি। তাহলে এই দেখ এই আলফা কার্বন যার কাছে আছে, এই যৌগগুলো কী করে অ্যালডোল গুণ। এখন দেখ এখানে আরও মেকানিজম আছে, আমি যখন মানে তোর রেগুলার ক্লাসে পড়ে 8-9 রকমের সিস্টেম দিয়ে তো পড়াই। এখন তো তোমার ইমার্জেন্সি, তোমার পরীক্ষা যেটা আসবে সেটাই পড়তে হবে, তাহলে এটাই তুমি পড়বা। মানে আলফা হাইড্রোজেন যাদের কাছে আছে তারা কী করবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে, দ্যাটস এনাফ। এবং এটাই তোকে মাথায় রাখতে হবে। গেল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া গেল। তাহলে কোনো একটা যৌগ যদি তোকে বলে যে একটি 2 কার্বন বিশিষ্ট যৌগ, 2 কার্বন বিশিষ্ট যৌগ, কার্বন বিশিষ্ট যৌগ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়, যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়, তাহলে এ যৌগটার নাম কী হবে, তাহলে এই এ যৌগটা হবে CH3CHO। এই কনসেপ্টটা তোকে মাথায় রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এখন দেখ অ্যালডোল এখানে একটু মাথায় রাখবি ইয়াগুলো, মানে যেটা তোমার প্রভাবক আছে এবং যেটা তোমার তাপমাত্রা, সেটা মাথায় রাখলে হবে। এখন আসো ক্যানিজারো বিক্রিয়াটা কি, ক্যানিজারো বিক্রিয়া দেখো, ক্যানিজারো বিক্রিয়া একটু ভালো করে খেয়াল করো, ক্যানিজারো বিক্রিয়া। তাহলে ক্যানিজারো বিক্রিয়াটা কি, যাদের আলফা হাইড্রোজেন নাই, তার মানে আলফা হাইড্রোজেন বিহীন, তাহলে আলফা হাইড্রোজেন বিহীন যদি হয় তখন তারা ক্যানিজারো বিক্রিয়া দেবে। ক্যানিজারো বিক্রিয়াতে কি তৈরি হয় জানোস, অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুইটাই তৈরি হয়। মনে রাখবি অ্যালডিহাইড যদি তৈরি হয়, মানে ওইক অ্যাসিড তৈরি হবে এবং অ্যালকোহল দুইটাই তৈরি হয়। তো আমরা এটা একটা বেসিক তোকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি আমরা অ্যালকোহলকে CH3CHO-কে জারিত যদি করি, তাহলে CH3COOH, তার মানে কি ওইক অ্যাসিড তৈরি হয়। আবার যদি তাকে আমরা বিজারিত করি, তাহলে আমরা এটা পাবো। আবার ঠিক সেমভাবে এটাকে যদি আবার বিজারিত করি, এটাকে যদি আবার বিজারিত করি, তার মানে এটা জারিত, এটাকে যদি আবার বিজারিত করি, তাহলে এখানে CH3CH2OH। তাহলে দেখ এই যৌগ থেকে, মানে কোন একটা যৌগ থেকে যদি জারিত হয় এটা তৈরি হলো বিজারিত। এখন দেখ এই যৌগটা যেহেতু আলফা হাইড্রোজেন বিহীন, তাহলে এটা মিথানল হবে, আমি মিথানল লিখলাম, এই যে HCHO লিখলাম, তখন এই যৌগটা কী হবে, HCH, তখন এই যৌগটা কী হবে, এই যৌগটা হবে মিথানল, এই যে CH3OH, মিথানল হবে, মিথানল। তো এখন দেখ ক্যানিজারো বিক্রিয়ার জিনিসটাই, ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে একবার জারিত হবে একবার বিজারিত হবে, তাহলে এটা অসামঞ্জস্যতা বিক্রিয়া বলা হয়। দেখ এই ক্যানিজারো বিক্রিয়া যাকে বলে, আগে বেসিকটা তোকে বুঝালাম, বুঝি যে এই জিনিসটা বেসিক বুঝালাম। এই ক্যানিজারো বিক্রিয়ার দিকে তাকা, একটু ক্যানিজারো বিক্রিয়ার দিকে তাকা, দেখ এদিকে তাকা, দিস ইজ ক্যানিজারো বিক্রিয়া, আমি এখানে লিখতেছি, দেখ দিস ইজ ক্যানিজারো বিক্রিয়া। এখন এই ক্যানিজারো বিক্রিয়াতে একটু মাথা কাটা, তাহলে তোর জন্য সুবিধা হবে। দেখ এদিকে তাকা, যে ক্যানিজারো বিক্রিয়ার দিকে তাকাইছিস আশা করি। এই ক্যানিজারো বিক্রিয়াতে একটু খেয়াল কর, যে এখানে আমি ক্যানিজারো বিক্রিয়াটা লিখে আমি এটাকে দিলাম, দেওয়ার পর একটু খেয়াল কর যে এই জায়গাতে একটা হাইড্রোজেন, এটা দেখ এই জায়গাতে একটা হাইড্রোজেন হবে, দেখ এখানে একটা হাইড্রোজেন, এই যে এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে একটা হাইড্রোজেন। এখন তুই একটু খেয়াল কর যে এই যৌগটাতে, মানে এই যে যৌগটা HCH, তাহলে এটাতে কোনো আলফা কার্বনও নেই, আলফা হাইড্রোজেনও নেই, সোজা কথা। তো এখন তুই একটু চিন্তা কর, মানে নর্মালি চিন্তা কর, এটা কাটিয়ে দিচ্ছি এগুলো,
কি মুছে দিচ্ছি, তার এগুলো আমার পরে লিখবো আমি। এটা দেখ, এটা দরকার নেই। আচ্ছা এবার দেখ, একটু ভালো করে খেয়াল কর, এবার পারবি। এখন দেখ এই যৌগটাতে, মানে এই যৌগটাতে একটু খেয়াল কর, মিথানল, এটা মিথানল। দেখ এটা একবার দেখ, এটা বিজারিত হয়েছে, আবার এটা জারিত হয়েছে, যায় উইক অ্যাসিড থেকে সোডিয়াম। তাহলে দেখ এই 50% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে এই ক্যানেজরি বিক্রিয়াটা কার কাছে ঘটে? যার কাছে আলফা হাইড্রোজেন নাই। তাহলে বেনজালডিহাইড, দেখ এই বেনজালডিহাইডটা, এই যে বেনজালডিহাইডটা, এই যে বেনজালডিহাইডটা, এই যে OH, এই CHO, এখানে CHO লিখলাম, প্লাস এটা একটা বেনজালডিহাইড, দেখ বেনজালডিহাইড, এই যে দুইটা বেনজালডিহাইড CHO, এটা যখন কেনিজরি বিক্রিয়া দেয়, তার মানে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতিতে বিক্রিয়া দেবে, তখন দেখ একবার কি তৈরি হবে? দেখ একবার তৈরি হবে এই যে বেনজোইক COONA, সোডিয়াম বেনজয়েট তৈরি হবে, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, বেনজয়েট, এটা হচ্ছে বেনজালডিহাইড, বেনজালডিহাইড, ডিহাইড। তাহলে বেনজালডিহাইড সোডিয়াম বেনজয়েট তৈরি করতেছে, তারপর আরেকটা তৈরি করতেছে, দেখ এটা তৈরি করতেছে, দেখ একটা মজার জিনিস, এটা তৈরি করতেছে বেনজাইল অ্যালকোহল। দেখ একটু দেখ, এই যে বেনজাইল অ্যালকোহল, যে CH2OH, তার মানে দেখ বেনজাইল অ্যালকোহল, এটাকে আমরা বেনজাইল অ্যালকোহল বলতেছি। কি বলতেছি? বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল, অ্যালকোহল। দেখ এই যৌগটা একবার জারিত হচ্ছে, একবার তার মানে কি বেনজিল। দেখা তুমি প্রশ্ন করতে পারিস যে স্যার বেনজালডিহাইডে কি আলফা হাইড্রোজেন আছে? একটা মজার জিনিস তোকে একটু দেখায়, বেসিক দেখায়। বেসিকটা হচ্ছে এরকম যে কার্বন, তো এখানে একটা কার্বন, 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 একটু খেয়াল করে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, দেখ এখানে একটা দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে, বাট এখানে একটা CHO। এখন দেখ এই কার্বনের মধ্যে দিয়ে তাকা, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এটা আলফা কার্বন, আলফা কার্বন। দেখ এই ALDH-টাতে আলফা কার্বন আছে, কিন্তু আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, তার মানে আলফা হাইড্রোজেন বিহীন, তার মানে এটা আলফা, কিন্তু দেখ কিন্তু আলফা হাইড্রোজেন নেই, যে কিন্তু আলফা হাইড্রোজেন নেই। এই হচ্ছে মূল কাহিনী, এই ব্যাপারটা মূল কাহিনী হচ্ছে এটা, মানে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, কেন? এখানে কোনো হাইড্রোজেন নেই, এই কারণে এটা কি বলবে? ক্যানেজারে বিক্রিয়া দেবে। এই হচ্ছে কাহিনী। প্রশ্ন দিয়ে একটু ঘুরায় তখন এরকম ঘুরাই ফেরাই দেবে, মানে প্রশ্ন দিয়ে একটু ঘুরায় তখন তোকে এরকম ঘুরাই ফিরে দেবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবি, যে কনসেপ্ট যদি একটু ঘুরায় তাহলে এই ব্যাপারটা ঘুরে ফিরে তোকে দেবে, যে এটা কীভাবে হয়েছে। কনসেপ্টটা মাথায় রাখতে হবে, কনসেপ্টটা দেখ। এবার দেখ আমি এবার হচ্ছে হ্যালোফোম বিক্রিয়া, দেখ হ্যালোফোম বিক্রিয়া, হ্যালোফোম বিক্রিয়া, দেখ হ্যালোফোম বিক্রিয়া, হ্যালো, এই যে হ্যালোফোম বিক্রিয়া, হ্যালোফোম বিক্রিয়া। তো হ্যালোফোম বিক্রিয়াটা একটু খেয়াল কর, সবাই একটু মনোযোগ দিয়ে দেখলে তখন ক্লিয়ার হয়ে যাবে। দেখ হ্যালোফোম বিক্রিয়াটা কি? এই হ্যালো CH3CO মূলকের বিক্রিয়া, CO মূলকের বিক্রিয়া, মূলকের বিক্রিয়া, মূলত এটা বিক্রিয়া। তো হ্যালোফোম বিক্রিয়াটা তুই মুখস্থ রাখার চেয়েও কে বিক্রিয়া দেয় কে দেয় না সেটা তোকে জানতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। মানে কে দে কে দে না সেটা তোকে জানতে হবে, যে হ্যালোফোম বিক্রিয়াটা কে দিচ্ছে কে দিচ্ছে না। অ্যাকচুয়ালি হ্যালোফোম বিক্রিয়াটা কোনো ব্যাপার না, কিন্তু হ্যালোফোম বিক্রিয়াটা কে দিচ্ছে কে দিচ্ছে না সেটা তোমাকে জানতে হবে। দেখো হ্যালোফোমটাই, যে হ্যালোফোম বিক্রিয়াটা হচ্ছে এটা, এই দেখো একটু মানে মনোযোগ সহকারে দেখতে হবে কারা দিচ্ছে কারা দিচ্ছে না, দ্যাটস ইট। এই হ্যালোফোম বিক্রিয়া কাকে বলে এখানে একটু দেখাচ্ছে, এই যে আমি এখান থেকে এটা পুরোটা তোকে নোট করে দিচ্ছি, নোট দিচ্ছি, দেখ এটা পুরোটাই নোট দিচ্ছি, হ্যালোফোম বিক্রিয়া। তাহলে হ্যালোফোম বিক্রিয়াটা জিনিসটা কি? তার মানে মিথেন অণুর সাথে, আচ্ছা আমি পুরোটাই নোট দিই তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, পুরোটাই নোট, দেখ পুরো ব্যাপারটাই তোকে নোট করে দিই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে হ্যালোফোম বিক্রিয়াটা, যে কে হ্যালোফোম বিক্রিয়া দে কে দে না, দ্যাটস দ্য পয়েন্ট। পরীক্ষা এটাই আসবে, মানে উদ্দীপক বোঝার জন্য হ্যালোফোম বিক্রিয়াটা বুঝতে হবে, দ্যাটস ইট। দেখ আমি একটু দেখাচ্ছি, যে দেখ একটু খেয়াল কর সবাই, একটু কে দে কে দে না, এই জিনিসটা যদি বুঝতে পারিস তাহলে হ্যালোফোম বিক্রিয়াটা তোর জন্য কোনো ব্যাপার না, দ্যাটস ইট। দেখ এই হ্যালোফোম বিক্রিয়াটা একটু মাথায় রাখবি সহজ করে, কে দে কে দে না এটাই মাথায় রাখতে পারলে হবে, আর কিছু লাগবে না। দেখ শীটের মধ্যে দেখ এই হ্যালোফোম বিক্রিয়া হচ্ছে কিটোন, মানে যাদের কাছে CH3CO মূলক আছে তারা ক্লোরিন এবং সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হ্যালোফোম তৈরি করবে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোফোম বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যাদের কাছে CH3CO মূলক আছে তারা হ্যালোফোম বিক্রিয়া দেয়, কিন্তু দেখ CH3CO না থাকলেও তারা হ্যালোফোম বিক্রিয়া দিচ্ছে। যেমন দেখ, যেমন এটার কাছে CH3CO মূলক আছে,
বাট এর কাছে CH3CU মূলক আছে, তাহলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। বাট এর কাছে CH3CU মূলক নাই, তারপরেও সে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। কেন? কারণ আমরা জানি অ্যালকোহল জারিত হলে অ্যালডিহাইড তৈরি হয়, তাহলে এটা ইথানল তৈরি হবে। তো ইথানল তৈরি হলে তাহলে তাকে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে, এটাও হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। কিন্তু এর কাছে CH3CU মূলক আছে, তাহলে তারপরেও সে দেবে না। এর কাছে CH3CU মূলক আছে, তারপরও সে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। কেন? কারণ CH3CUর পাশে কার্বন অথবা হাইড্রোজেন থাকতে হবে। দেখ এই যে দিকে থাকা CH3, এখানে C তো ডাবল বন্ড O, বাট এখানে তুই দেখ এখানে C2H5, তাহলে এখানে তুই একটু কল্পনা কর, এই জায়গাতে দেখ একটু ভালো করে খেয়াল কর, এই জায়গাতে এই CH3CUর সাথে এই যে যুক্ত আছে সেটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, হয় হাইড্রোজেন থাকতে হবে নাহলে কার্বন থাকতে হবে, তাহলে সেটা যুক্ত হবে। বাট এই CH3CUর সাথে যদি হাইড্রোজেন ও কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু যুক্ত থাকে, তাহলে তারা কি দেবে না বল? হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। তাহলে এটাও হ্যালোফর্ম দেবে না, এটাও হ্যালোফর্ম দেবে না, তাহলে এটাও হ্যালোফর্ম দেবে না, কারণ CH3CUর সাথে Cl, এটাও দেবে না, এটাও দেবে না হ্যালোফর্ম বিক্রিয়া। দ্যাটস দ্য পয়েন্ট, আর কিছু না। এই হচ্ছে কাহিনী। কে দে না, এটা বোঝাতে হচ্ছে। তাহলে অ্যালকোহল দেবে, কেন দেবে? 2 ডিগ্রি অ্যালকোহল দেবে, কেন? কারণ এটা বিক্রিয়া করে জারিত হয়ে CH3CU উৎপন্ন করবে, এই কারণে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। কিন্তু এদের কাছে CH3CU আছে, তারপরেও দেবে না। কেন? কারণ এটা এর সাথে সরাসরি কি যুক্ত নেই, এই যে হাইড্রোজেন বা কার্বন যুক্ত নেই। দ্যাটস ইট। এই কনসেপ্টটা মাথায় ঢুকলে তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার। এখন এই যে এতগুলো জিনিস করালাম বা ব্যাপারগুলো করালাম, এগুলো যদি কনসেপচুয়াল যদি হয়, তাহলে তোর যদি উদ্দীপক আসে, যে কোনো উদ্দীপক যদি আসে, তাহলে যেরকম আসুক না কেন, তোকে আটকাতে পারবে না, তোকে একদমই আটকাতে পারবে না। আমি উদ্দীপকগুলো একটু দেখাবো, সমস্যা নেই। এখন দেখ, উদ্দীপকগুলো আমরা দেখাইতে পারবো, যে কোনো মতে দেখাইতে পারবো উদ্দীপকগুলো। তার আগে তোদেরকে একটু মাথায় রাখি, E1 E2 বিক্রিয়া, এটা আসে না পরীক্ষায়। এই E1 E2, E1 মানে অপসারণ বিক্রিয়া, যে অপসারণ বিক্রিয়া, এটা পরীক্ষায় তেমন একটা আসে না। এটা মানে অ্যালকোহলিক যদি হয়, কিন্তু এখানের ভিতরে এই যে E1 E2-র মধ্যে কোনটা আসে? মার্কোনিক সাইজেপ নীতিটা আসে, সাইজেপ নীতি। তাহলে আমাকে মূলত পড়তে হবে সাইজেপ নীতিটা। এই সাইজেপ নীতিটা মূলত আমাকে পড়তে হবে। আমি আবার বলছি, কোন নীতিটা পড়তে হবে? সাইজেপ নীতিটা। এই E1 E2-র ক্ষেত্রে যেটা বললাম গত ক্লাসে, যেটা পড়াইছি, যে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে সাইজেপ নীতিটা তোকে পড়তে হবে, যে সাইজেপ নীতিটা তোকে পড়তে হবে। দ্যাটস ইট। এই যে এই সাইজেপ নীতিটাই তোকে পড়তে হবে, যে সাইজেপ নীতি। তাহলে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে E1 E2 না পড়ে তোরা সাইজেপ নীতি বলবি। দ্যাটস ইট। E1 E2টা পরীক্ষাতে তেমন একটা আসে না। তারপরে তুই যদি মন চায় তাহলে পড়তে পারিস, তবে আমি মনে করবো, রিকমেন্ড করবো, যাদের একদম এমার্জেন্সি অবস্থা, তারা E1 E2 বিক্রিয়া না পড়লেও চলবে। তাহলে কি পড়তে হবে? সাইজেপ নীতিটা পড়তে হবে। দেখ সাইজেপ নীতিটা, এই সাইজেপ নীতিটা পড়তে হবে কনফার্ম। তাহলে সাইজেপ নীতিটা গত ক্লাসে বুঝেছিলাম, অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে যে এখানে 3টা কার্বন, 3টা হাইড্রোজেন, 1টা 2টা 3টা, আর এখানে 2টা হাইড্রোজেন। তাহলে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে 2টা ঘটনাই ঘটতে পারে। এই 2টা যদি অপসারিত হয়, তাহলে দ্বিবন্ধন এখানে হবে, আর এই 2টা যদি অপসারিত হয়, দ্বিবন্ধন এখানে হবে। তাহলে এটা 80%, এটা 20%। এটার নামই অপসারণ বিক্রিয়া, সাইজেপ নীতি। তাহলে যেই জায়গাতে মানে, তবে সত্য আছে, সত্য হচ্ছে যে প্রান্তীয় কার্বনের, মানে প্রান্তীয় কার্বন যেটা, সেই কার্বনের মধ্যে হাইড্রোজেন 3টা থাকতে হবে, তার আগে OH বা সামথিং কিছু একটা থাকতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। অপসারণ বিক্রিয়া হইতে হবে, অপসারণ বিক্রিয়া। ব্রোমিন টোমিন যায় অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে মানে ওই যে কার্বনে তোর নেগেটিভ চার্জ থাকবে, তার পাশে একটাতে কার্বন হাইড্রোজেনের সংখ্যা কম থাকবে, আর আরেকটাতে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে, দেন তোর সাইজেপ নীতিটা প্রযোজ্য। এবং এটা থেকে তোর গত ক্লাসে আমি আলোচনা করছিলাম যে এখান থেকে কি আসে, এই জায়গা থেকে আমাদের জ্যামিতিক সমানতার যে ব্যাপারটা, সেটা পরীক্ষা আসে, জ্যামিতিক সমানতা আসে। তাহলে এখন তোমাকে যে আমি এতগুলো পড়ালাম, এখন এই জিনিসগুলো আমরা তোমাকেই দেখো, তোমাকে আমি এখানে এতগুলো পড়ালাম। তাহলে E1 E2টা, এই যে E1 এবং E2টা, E1 ও E2টা যাদের একটু ভালো, তোরা যারা ভালো তারা পড়বি, মানে আলাদা করে পড়বি পার্থক্যটা। কিন্তু আমি রিকমেন্ড করবো, E1 E2 পরীক্ষা আসে না, তেমন একটা আসে না। এটাই আসে তোর পরীক্ষা, যেটা সেটা হচ্ছে সাইজেপ নীতিটাই আসে। সাইজেপ নীতি থেকে উদ্দীপক, যেটা গত ক্লাসে আলোচনা করছিলাম, যে অপসারণ বিক্রিয়া মানে কি, এই 2টা চলে গিয়ে দ্বিবন্ধন তৈরি হবে। এখন দ্বিবন্ধন কোন জায়গায়? এখানে তৈরি হবে না এখানে তৈরি হবে? এই জায়গাতে তৈরি হবে 80% ক্ষেত্রে, আর এই জায়গায় তৈরি হবে 20% ক্ষেত্রে। দিস ইজ কল সাইজেপ নীতি। দ্যাটস ইট, এনাফ। এই কনসেপ্টটা মাথায় রাখতে পারলেই হয়, আর কোনো দরকার নেই। দেখ, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা কার্বন, আর এটা বিটা কার্বন, এটাও বিটা কার্বন। এখন কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা যাবে? এটা থেকে হাইড্রোজেনটা যাবে। বিটা কার্বন মানে প্রধান কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটা আলফা কার্বন, আর বাকিগুলো যদি না থাকে, বাকিগুলো সব সেকেন্ডারি কার্বন। আর যদি আরেকটা কার্বন মানে এর চেয়ে কম সক্রিয়মূলক আরেকটা যুক্ত থাকতো, তখন এটা বিটা হইতো। তো তার মানে তোরা মাথায় রাখবি যে এটা আলফা কার্বন, এটা বিটা, এটাও বিটা বলা যাবে, সমস্যা নেই। তবে এই জায়গা থেকে কোনটা এটাতে যাবে না এটা যাবে, দ্যাটস ইট। বিটা, এই যে সেকেন্ডারি অ্যালকোহল বিটা হাইড্রোজেন অপসারণের ক্ষেত্রে যে হাইড্রোজেনের সংখ্যা কম থাকবে, সেখান থেকে অপসারিত দ্বিবন্ধন অবস্থান তৈরি হবে 80% ক্ষেত্রে। এটাকে অপসারণ বিক্রিয়া বলে, ঠিক আছে? এখন দেখো, তোমাদেরকে যে জিনিসটা আমি এখন দেবো তোমাদেরকে, মানে শীটের সাথে একসাথে অ্যাডজাস্ট করবো, সেটা হচ্ছে আমরা যে বোর্ড পরীক্ষাতে
যত ধরনের প্রশ্ন আছে দেখো, এগুলো তো আমি আলোচনা করলাম, যত ধরনের প্রশ্ন আছে এখন দেখো একটা একটা প্রশ্নগুলো তুমি দেখো, প্রতিটা তুমি এখন পারবা, মানে তোমাকে যদি আমি এখন বলি যে পারবা কিনা, তো প্রতিটাই তুমি এখন পারবা। দেখো এটা তো আমি বেঞ্জিন এখনও পড়াই, বেঞ্জিন পড়ানোর পর আগামীকাল বেঞ্জিন ক্লাসটা করানোর পরে আমি এবার সবগুলো মিলে একটা বোর্ড কোশ্চেন আমি রিভিউ দেবো যে এখান থেকে কী কী আসছে কী কী আসে নাই। এই দেখো এই কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, এই দেখো এই যে 23, এই যে ওজনীকরণেরটা, এই দেখো এইটা হচ্ছে সিএন, তার মানে কি প্রোপিন, তাহলে প্রোপিন হচ্ছে CH3CH ডাবল বন্ড CH2, তাহলে বল অন্তর্বর্তী যৌগ যে ওই ওজোনাইড যৌগ তৈরি হয়েছে সেটা, ওজোনাইড যৌগ এক কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ এবং বি, তাহলে এক কার্বন বিশিষ্ট মানে কি HCHO, আর বিটা হচ্ছে কি CH3CHO। দেখ এখন প্রশ্ন কি আসছে, দেখ এ যৌগের শনাক্তকরণ আছে, তার মানে মিথানলের শনাক্তকরণ তোকে পড়তে বলছে মুখস্থ, মিথানল তো এখনো পড়াই নাই, পড়াবো। তারপর দ্বিতীয় নম্বর দেখ এ বি যৌগের মধ্যে কোনটি হ্যালোফোম বিক্রিয়া দেয়, দেখছিস এই যে এইমাত্র পড়াইছি, দেখ কোনটি হ্যালোফোম বিক্রিয়া দেয়, ঢাকা বোর্ড 2023 দেখে তোকে প্রশ্ন করছে, তাহলে এটা হ্যালোফোম বিক্রিয়া দেবে কেন বলতো, CH3CU মূলক আছে এই কারণে এটা হ্যালোফোম বিক্রিয়া দেবে। দেখছিস তো যে পরীক্ষা কীভাবে আসছে, দেখছিস তো আমি যেভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ সেভাবে আসবে, সোজা কথা, মানে যেভাবে আমি সারাউন্ডিংস করতেছি, মানে কোনো সরি ফিট ব্যথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। এইভাবে আমি যখন যেটা বলবো তার মানে এটার সাথে আমি যা যা পড়াচ্ছি এগুলোর সাথেই উদ্দীপকগুলো মিলবে, একদম খাপের খাপ মিলে যাবে, তাহলে তোদের আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। যখন আমি উদ্দীপকগুলো আবার আলাদা করে সলভ করবো তখন বুঝে ওই যে পড়াইছিলাম ওভাবে বললাম, তখন তোরা একদম সহজভাবে চিন্তা করতে পারবি। দেখছিস এখন কমন পড়ে গেছে, দেখছিস তো, তাহলে এখানে দেখছিস কীভাবে পড়তে হয়, যে কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট করে পড়তে হয় সেই জিনিসটা আমি তোকে দেখালাম, যে এই জিনিসটা অ্যাডজাস্ট করে এইভাবে পড়তে হয়, ঠিক আছে কিনা। এরপর যদি তুই একটু দেখ এদিকে তাকা, আরও দেখ যে কোনো ক্ষেত্রে একদম সেম কাহিনী, মানে আর কি বলতাম তোরে, আর বলার আর কোনো অপেক্ষা রাখে না। দেখ রাজশাহী বোর্ডে না, এখানে তো এটা আসে নাই, আমরা বেঞ্জিনটা পড়ানোর পরে আগামী ক্লাসে বেঞ্জিনটা পড়ানোর পর দেন আমি দুইটা মিলে আমি একটা কী করবো, মানে উদ্দীপক কী কী কমন আসছে সেটা তোকে আমি দেখাবো, ঠিক আছে। তাহলে এই ক্লাসগুলো নোট করে ফেলে এবং তারপর উদ্দীপকগুলো সলভ যখন করবো তখন তোমার কাছে পান্তাভাত মনে হবে। তাহলে সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।